বেশিরভাগই স্যার তোমরা একটা করে ফেলছো, একটা এক্সপেরিমেন্ট করে ফেলছো, সেটা ফডার কাল্টিভেশন, সেটা হয়ে গেছে। আমি ডাটাগুলো তোমাদেরকে তোমার ইমেল করে দেবো সবাইকে। যদি খাতার প্রয়োজন হয়, আমি এখনো জানি না যে খাতার প্রয়োজন হবে কিনা, যদি হয় তখন তোমরা সেটা ইউজ করতে পারবা এই জন্য। আর এখন তো আর মনে হয় না ফডার অ্যালবাম বানানো সম্ভব, তা ওইটা হয়তো বাদ যাবে, এটা এখন আমি শিওর করে বলতে পারবো না। আর আরেকটা হচ্ছে তোমার শুধু খাতাটা, সেটা অথরিটি যেভাবে ডিসিশন নেবে সেই হবে, কিন্তু আমি তোমাদেরকে ডাটাটা পাঠিয়ে দেবো আর কি। তো এখন আমাদের ফার্স্ট যে এক্সপেরিমেন্টটা ছিল সেটা হচ্ছে স্টাডি অন লেআউট অফ শাহজালাল এলিমিনেশন ফিল্ড ল্যাবরেটরি। আচ্ছা, আমাদের ল্যাবরেটরির নামটা শাহজালাল কেন? শাহজালাল এলিমিনেশন ফিল্ড ল্যাবরেটরি কেন? স্যার আমাদের লেট প্রফেসরের নাম অনুসারে। উনি আমার এখনো কি ওনার কেউ আছে আমাদের আমাদের মাঝখানে টিচার? জি স্যার, নাবিলা হ্যাঁ, নাবিলা নাবিলা ম্যাডাম। জালাল ম্যাম। নাবিলা ম্যাডাম, উনি ওনার মেয়ে। আর উনি কিন্তু যদি বেঁচে থাকতো, উনি হচ্ছে আমাদের যে এখন খান সাইফুল ইসলাম জাহিদ স্যার সর্বোচ্চ সিনিয়র, ওনার ইমিডিয়েট সিনিয়র ছিল উনি। এই কারণে দেখা গেছে যে একটা আমাদের ডিপার্টমেন্টের টিচারদের মধ্যে একটা বড় গ্যাপ পড়ে গেছে, কারণ তোমার খন্দকার স্যারের পরপরই উনি ছিল, তারপরে সাইফুল স্যার ছিলেন। তো এটা, আর উনি মারা যাওয়ার পরে এই নিউট্রিশন ল্যাবের নামটা নামকরণ করা হয় ওনার নাম দিয়ে। আর আমাদের ল্যাবটা কই ছিল জানো আগে? ছেলেদের হলের এই সাইডে ছিল। আমাদের ফার্ম সাইডটা আগে কই ছিল জানা আছে তোমাদের? না স্যার। তোমার ইশাখা হলের পাশে একগুলো গরুর ইয়ার আছে না, ম্যানজার আছে কোথাও? ইশাখা লেকটা নাজমুল হাসান হলের মাঝে। নাজমুল হাসান হল আর হচ্ছে তোমার হেলথ কেয়ারের মাঝখানে যে জায়গাটা, কেয়ারের পাশে। হেলথ কেয়ারের পাশে যেটা আছে, ওই জায়গাটায় মেইনলি আমাদের নিউট্রিশন ফার্ম ছিল, ডেইরি ফার্মের কিছু অংশ ছিল। পরবর্তীতে ওইটা শিফট করা হয় ওখানে। তা আমাদের ফার্ম এরিয়া তো খুব বেশি বড় না, কারণ আমাদের মেইন যেটা, যদি আমি ফার্মের ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে তো যতটুকু বলার সেটা বললামই। এখন অবজেক্টিভে যদি আসি, অবজেক্টিভের পরে এরিয়া বাকি কাজগুলোতে যাব আমরা। অবজেক্টিভের মধ্যে মেইন হচ্ছে ফ্যাসিলিটি, তোমার হচ্ছে গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট যে স্টুডেন্ট আছে তাদের জন্য তোমার রিসার্চের ফ্যাসিলিটি অথবা আদার্স যে ফ্যাসিলিটি যেগুলো দরকার হয় সেগুলো প্রদান করার জন্য মেইনলি এনিম্যাল নিউট্রিশন ফার্মটা এস্টাবলিশ করা হয়। আর একটা জিনিস হচ্ছে ফডার কাল্টিভেশন, ডিফারেন্ট টাইপস অফ ফডার। কারণ আমরা ফডার নিয়ে পড়াশোনা করব, কিন্তু ফডারের আমরা যদি কোনটা কোন ফডার এটা সম্পর্কে না জানি, আর এটা একটা জায়গায় কালেকশন থাকলে আমাদের সবার জন্য চেনাটা সুবিধা হয়। কারণ তোমার বিভিন্ন রকম ঘাসের বা একই রকম ক্যারেক্টারিস্টিক্স আছে, কিন্তু তার মধ্যে দুই একটা ক্যারেক্টার দেখা যায় সেটাকে ডিফারেন্সিয়েট করে ফেলে বিভিন্ন ফডারকে। তো সেটার জন্যই ফডার জার্মপ্লাজম তৈরি করা হয়। এখন আমাদের জার্মপ্লাজম কয়টা আমাদের অ্যানিমাল নিউট্রিশন ফিল্ড ল্যাবরেটরিতে, ধারণা আছে কারো? দেখছো না তোমরা যখন কাল ফডার কাল্টিভেশন করছো, আমাদের দুইটা হচ্ছে তোমার ফডার জার্মপ্লাজম। ফডার জার্মপ্লাজম বলবো না, দুটা জার্মপ্লাজম আছে, একটা হচ্ছে মেডিসিনাল হার্বের, আর একটা হচ্ছে ফডার, জাস্ট ফডার। আর একটা হচ্ছে তোমার টিচার এবং আদার রিসার্চার। এখন আদার রিসার্চার কেন এখানে বললাম, আমি টিচারদের রিসার্চের জন্য একটা ফ্যাসিলিটি সেখানে দেয়া হয়, এবং আদার রিসার্চার বলতে কাদেরকে বোঝাচ্ছে? এমএসসি স্টুডেন্ট। এমএসসি স্টুডেন্ট, পিএইচডি স্টুডেন্ট। এমএসসি স্টুডেন্ট ধরে নিলাম যে আমাদের ভার্সিটির তারা। এখন যদি বাইরের ক্ষেত্রে ধরি, সেটা কারা? আমাদের এখানে যে পিএইচডি করতে আসে তারা তো সবাই আমাদের স্টুডেন্ট, ঠিক আছে, কিন্তু তারা তো একটা নির্দিষ্ট অর্গানাইজেশনের সাথে এফিলিয়েটেড। তারা যখন এখানে রিসার্চ করে, তাহলে আদার্স তোমার দেখা যায় বিভিন্ন অর্গানাইজেশন থেকে তারা এখানে রিসার্চ করতে আসছে, তাদের ফ্যাসিলিটি প্রদান করার জন্য আমাদের এই এনিম্যাল নিউট্রিশন ফিল্ড ল্যাবরেটরিটা মেইনলি এস্টাবলিশ করা। আর আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য কি ফ্যাসিলিটি দেয় বলো? আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টরা এখান থেকে কি ফ্যাসিলিটি পাচ্ছে মেইনলি? যদি মনে করো যে ফডারের ক্ষেত্রে চিন্তা করি আমরা, সে ফডারটা চিনতে পারতেছে, কত রকম ফডার আছে এখানে, কত ভ্যারাইটির ফডার আছে। যেমন যদি তুমি শুধু নেপিয়ারের কথা চিন্তা করো, নেপিয়ারের কিন্তু অনেকগুলো জাত। নেপিয়ার হাইব্রিড 5 চং, তারপর নেপিয়ার লোকাল, তারপর নেপিয়ার রেড আছে, আরো বেশ কিছু ভ্যারাইটি আছে ওদের।
সেই জিনিসগুলো প্লাস হচ্ছে জার্মান যে ঘাসটা আছে তাদের ভ্যারাইটি আছে, সবগুলো ভ্যারাইটিকে এখানে একসঙ্গে করে রাখা আছে। এবং তুমি দেখবা যে প্রত্যেকটা জার্মান কিরকম তোমার সয়েল কোয়ালিটিতে গ্রো করতে পারে, কারো ধারণা আছে? জার্মান গ্রাস বা নেপিয়ার গ্রাস কোথায় হয়? জার্মান গ্রাসটা কিন্তু মেইনলি পানি যে জায়গাগুলোতে হয়, বর্ষার সালে পানি জমে থাকে, কিছুটা সময় জমে থাকবে পানি, এইরকম যে ল্যান্ড গুলো আছে সেগুলোতে তোমার হচ্ছে জার্মান গ্রাসটা কাল্টিভেট করা হয়। আর নেপিয়ার গ্রাসটা তোমার কখনো পানিটা সহ্য করতে পারে না, ফ্লোরে বেশি, সেই জন্য নেপিয়ারটা দেখা যায় হাইল্যান্ডে কাল্টিভেট করা হয়। নিউট্রিশনাল কোয়ালিটিও তাদের মধ্যে ডিফারেন্স আছে, সেটা থাক, কিন্তু আমার তো মেইনলি যে জায়গায় ফার্ম সেই জায়গায় জায়গা অনুযায়ী আমাকে ফডার কাল্টিভেট করতে হবে। সেই জন্য দেখা যায় জার্মানটা আমরা যে জায়গায় পানি জমে থাকে সেই জায়গাগুলোতে কাল্টিভেট করা হয়, যেহেতু তারা হচ্ছে তোমার হচ্ছে ওয়াটার লগিংটা টলারেট করতে পারে, সেই জন্য করা হয়। আবার এই জায়গাটায় দেখবা যে আবার একদম ফডার জাম্পলাজম যেটা আছে সেটা সামনের দিকে কিছু ছোট ছোট ঘাস আছে, কারণ বড় ঘাসগুলো তুমি যদি চপিং করে দাও এবং পাতার অংশটা দাও, তখন দেখা যাচ্ছে যে স্মল এনিম্যাল যেগুলো শিপ বা গোট সেটা কনজিউম করতে পারে। কিন্তু দেখা যায় যে এটা ছাড়া আরো কিছু ছোট জাতের ঘাস আছে যেগুলো দেখা যায় নর্মালি তারা কনজিউম করবে, বা গ্রাসল্যান্ড যখন তৈরি করা যায় তখন সেই ঘাসগুলো যদি সেখানে কাল্টিভেট করো তাহলে এনিম্যাল সেটা দ্রুত কনজিউম করতে পারে এবং তাদের নিউট্রিশনাল যে রিকোয়ারমেন্ট সেটা ফিল আপ করতে পারে। সেই জাতীয় ছোট কিছু ঘাসও কিন্তু আমাদের ফডার জার্মপ্লাজমের সামনে রয়েছে। তো এই যে একটা বিভিন্ন ভ্যারাইটির ঘাস তোমরা সবসময় দেখতে পাচ্ছ। আর একটা জিনিস হচ্ছে, একদিন একটা আমি ঘাস দেখালাম, সেই ঘাসটা কিন্তু তোমার কখনোই মনে থাকবে না, কিন্তু যখন রেগুলার ক্লাস করতে আসবা বা যে কোনো সময় যদি কখনো ফার্মে ঢোকো, তখন তুমি বারবার দেখবা, তখন কিন্তু তোমার মনের মধ্যে একটা জিনিস গেঁথে যাবে যে এইটা এই ঘাস, এবং তুমি যে কোনো জায়গায় যাও তুমি এটা কখনো ভুলবা না। এইটার জন্যই কিন্তু ফডার জার্মপ্লাজমটা তৈরি করা। এটা যদিও তোমার ইউজিসি এবং ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে এই জিনিসটা করা হয়েছে। আর আরেকটা আছে হচ্ছে তোমার মেডিসিনাল প্ল্যান্টের জন্য মেডিসিনাল হার্ব জার্মপ্লাজম। তোমার বর্তমানে কিন্তু মানুষের প্রচুর টাকা, টাকা কিন্তু কারো অভাব নাই, সবাই দেখা যায় যে এখন আর ফুড সিকিউরিটির দিকে নাই, সবার চাহিদাটা হচ্ছে নিউট্রিশনাল সিকিউরিটির দিকে এবং সেফ ফুডের দিকে। নিউট্রিশনাল সিকিউরিটি প্লাস সেফ ফুড। এখন তোমার যদি চিন্তা করো যে আমার একটা শুধু ব্রয়লার, বা আমি যদি একটা তোমার বিফ তোমার প্রোডাকশনে যাই, বিফ প্রোডাকশন করি, সেক্ষেত্রে শুধুমাত্র আমি প্রোডাকশন করলে হচ্ছে না, সেটা সেফ কিনা সেটা আমাকে দেখতে হচ্ছে। এখন সেভ করতে গেলেই আমাকে সেখানে যে হ্যাজার্ডাস যে কেমিক্যাল কম্পাউন্ড আছে বা বিভিন্ন রকম মেডিসিনাল প্রোডাক্ট আছে, সেগুলো আমরা যখন ইউজ করবো তখন কিন্তু সেই প্রোডাক্টটা সেফ থাকে না। আর ফার্মারের হাতে যখন এই জাতীয় প্রোডাক্ট গুলো চলে যায়, তখন তারা কিন্তু একদম লাস্ট ডে পর্যন্ত তারা এটা ইউজ করতে থাকে। তারা প্রোডাকশন, তারা যে উদ্দেশ্যে এই জিনিসগুলো ইউজ করতেছে, আসলে কিন্তু সেই উদ্দেশ্যটা সবসময় সফল হয় না। তুমি দেখবা যে তোমার নর্মালি, আমি ব্রয়লারের ক্ষেত্রে আসি, নন রুমিনেন্ট, যদি এটা রুমিনেন্টের জন্য নন রুমিনেন্টের একটা উদাহরণ দিচ্ছি, যে একটা ব্রয়লার তুমি যদি প্রোডাকশনে যাও, তুমি শুধুমাত্র খাবার হ্যান্ড মিক্স ফিড সঙ্গে তুমি ইলেকট্রোলাইট কিন্তু আমাদের কোনো শরীরে কোনো নেগেটিভ ইফেক্ট ফেলবে না। ইলেকট্রোলাইট, গ্লুকোজটাও তো ইলেকট্রোলাইটের মধ্যে পড়ে যাচ্ছে। তারপর বিভিন্ন ভিটামিন সাপ্লিমেন্ট যদি করো এবং বিভিন্ন ভ্যাকসিন, যেটা তখন যখন তার যে এনিমেল তোমার ব্রয়লার যে প্রোডাকশন আসে, সেটা থেকে তুমি যখন রেগুলারলি ফার্মার যে মেডিসিনাল প্রোডাক্ট গুলো ইউজ করে থাকে, সেগুলো হচ্ছে মেডিসিনাল প্রোডাক্ট গুলো তারা মেইনলি অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রমোটারই বেশি ইউজ করে, স্টেরয়েড ইউজ করে। তো সেগুলোতে খুব যে বেশি প্রোডাকশন আসে তা না। যদি একটা 35 দিনের বার্ড তোমার হচ্ছে হ্যান্ড মিক্স ফিড খাওয়া, সেটা 1700 থেকে 1700 গ্রাম, এর বেশি নর্মালি হয় না, 1700 থেকে 1800। আর তুমি যদি ওই মেডিসিনাল প্রোডাক্ট গুলো সবসময় কনজিউম করাও, সেখানে দেখবা যে তোমার প্রোডাকশন চলে আসে হচ্ছে 2100 বা 2200। এই 400 গ্রাম খাবারের জন্য, 400 গ্রাম প্রোডাকশনের জন্য কিন্তু আমাকে অনেক বেশি খরচ হচ্ছে, মেডিসিনাল প্রোডাক্ট কেনার বাবদ আমাকে অনেক বেশি খরচ করতে হচ্ছে। এবং অনেক সময় দেখা যায় কি যে এই প্রোডাক্ট গুলো ইউজ করা যদি তারা সিকোয়েন্সিয়ালি ইউজ না পারে, যেমন স্টেরয়েড দিল, সেখানে ইলেকট্রোলাইট ইউজ তারা করলো না, এবং ওই সময় এনভায়রনমেন্টটা দেখা গেল যে প্রচুর সানি একটা ওয়েদার,
বার্ডের মর্টালিটি যদি বাড়ে, একটা বার্ড তোমার যদি 2 কেজি হয়, 2 কেজি হলে বার্ড যখন সেল করে আমরা 140 টাকা, কিন্তু আমরা কি ফার্মার যারা তারা কিন্তু 140 টাকা বিক্রি করতে পারে না। তারা বলে 140 টাকা থাকলে 110 টাকা বা 15 টাকা বিক্রি করে। 15 টাকা যদি ধরি, 2 কেজি যদি হয় তাহলে 230 টাকা, 230 টাকা কিন্তু তার লস চলে গেল। কিন্তু এইটা যদি আমি কোন রকম তোমার হ্যাজার্ডাস কেমিক্যাল যদি তাকে আমি কনজিউম না করাতাম, সেক্ষেত্রে কিন্তু এটার শুধু, এবং ওই সময়টা যেহেতু হট ওয়েদার, আমি তাকে ইলেকট্রোলাইট যে যেগুলো দেয়া যায়, মেডিসিনাল প্রোডাক্ট যেগুলো সেফ, সেগুলো যদি ইউজ করি, সেগুলোতে দেখা যায় যে তোমার ওই রকম মর্টালিটি রেটটা আসে না। তখন কিন্তু আমার দেখা যাচ্ছে আলটিমেটলি ওই 230 টাকা কিন্তু এখানে লস হচ্ছে না, এবং আমার মেডিসিনাল প্রোডাক্ট কোনো এক্সট্রা কিনতে হচ্ছে না। সুতরাং তখন আমার কিন্তু খরচ কমে যাচ্ছে। আমরা আসলে দেখা যায় যে খুব অল্প পরিমাণ লাভের জন্যই অনেক বেশি খরচ করে ফেলি, এবং কোন রকম বিবেচনা ছাড়াই, এবং সেটা নেগেটিভ ইফেক্টটা পরে কিন্তু কনজিউমার যারা আমরা তাদের ক্ষেত্রে। যেমন রিসেন্ট হচ্ছে রমজান, তোমার হচ্ছে রমজান মাসে আমার এক্সপেরিমেন্ট ছিল। এক্সপেরিমেন্টে নরমালি নিয়ম রেয়ার করা হয়, বা করার পরে যে টাকাটা আসে সেই টাকাটা আবার প্রজেক্টে যেহেতু ভার্সিটিকে ফেরত দেওয়ার নিয়ম এটা। এই জন্য বার্ড গুলো দেখা যায় যেটা স্লটার করা হয়, স্লটার করার বাইরের বার্ড গুলো তোমার হচ্ছে বিক্রি করতে হয়, যেহেতু ভার্সিটি টাকা পাবে, গভর্নমেন্টকে টাকা ফেরত দেওয়া হয়। তো এখন আমি যখন বিক্রি করতে গেলাম, আমি যখন বাচ্চা তুলি, তখন বাচ্চার দাম ছিল 46 টাকা পার বার, পার চিক আর কি। কিন্তু এবং প্রোডাকশন করার পরে যখন আমি চলে গেলাম তোমার মার্কেটিং এর সময়, সেই সময় দিল লকডাউন, আর এই লকডাউনের কারণে তোমার ব্রয়লারের প্রাইস একেবারে লো হয়ে গেল, আমাকে বিক্রি করতে হয়েছে 90 টাকা কেজি ধরে। অথচ আমি কিন্তু বাচ্চাই কিনছি 46 টাকা, সেখানে আমাকে 90 টাকায় বাচ্চা বিক্রি করতে হলো। এবং ওই সময় খাবারের দাম ছিল তোমার হচ্ছে 50 টাকা করে পার কেজি, বস্তা কিনলে 48 টাকা পড়ে। তো এই 50 টাকা যদি কেজি হয় খাবার, সে যদি 2 কেজি খেয়ে 1.5 কেজি হয়, তাহলে কিন্তু আমাদের লস, হিউজ একটা লস হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে যদি আমি এখানে হ্যান্ড মিক্স ফিডটা তৈরি করতাম, তাহলে কিন্তু আমার কস্ট অনেক কমে যেত। তো ফার্মাররা আসলে করে কি, তারা কোনো রকম রিস্ক নিবে না, রিস্ক ছাড়া প্রোডাকশন করতে যাচ্ছে, এই জন্য এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। আর ওই জায়গাটাই আমাদের গ্রাজুয়েট যারা তৈরি হবে, তাদের মূল কাজটাও হবে এই জায়গাটায় তাদেরকে সচেতন করে তোলা। কিন্তু আমাদের মধ্যে দেখা যায় কি, সচেতন করার আগে নিজেরাই অসচেতন হয়ে যায়। মনে করো যে আমরা নিজেদের ভ্যালুটা নিজেরাই কমাই দিই। যে কোন একটা প্রোডাকশন, যেমন ফার্মে যখন আমি ইনচার্জ ছিলাম, আমি আজকে আমার লাস্ট ডেট ইনচার্জশিপের, দেখা যায় কি কর্মচারী যারা আছে না, ওরা বলে স্যাররা কি জানে, তারা তাদের নিজেদের মতো খাবার খাওয়ায়। আসলে কিন্তু ওইভাবে প্রোডাকশন আসে না। আমরা নিজেরাও যেমন নিজেদের ভ্যালুটা নিচে নামাই ফেলছি বিভিন্ন কারণে, পলিটিক্যাল কারণে বা আদার্স অনেক কারণেই। আমি কোনো পলিটিক্যাল বক্তব্য দিচ্ছি না, এটা পলিটিক্যাল টার্মটা ইউজ করা ঠিক হয়নি। বিভিন্ন কারণেই আমাদের তোমার হচ্ছে ভ্যালুটা কমাই ফেলছি। এবং আমরা যখন দেখা যায় যে নিজেদের মধ্যে তোমার হচ্ছে যোগ্যতার অভাব দেখা দেয়, তুমি যখন কাজ করতে যাবে একটা উপজেলা লেভেলে, তুমি মনে করো যে পিডিও, পোল্ট্রি ডেভেলপমেন্ট অফিসার গুলা, সেই জায়গায় একটা কম্পাউন্ডার আছে, সে কম্পাউন্ডারও কিন্তু একটা 6 মাস বা 1 বছরে একটা কোর্স করে আসছে এই হাজবেন্ড্রি এর উপরে, প্রোডাকশনের উপরে। তোমরাও কিন্তু একটা 4.5 বছরের কোর্স করতেছো, কিন্তু তোমাদের মধ্যে ওদের দুইজনের পার্থক্যটা কি, কেউ বলতে পারবা? তোমাদের মধ্যে কেউ আনসার দিতে পারবা একটু, যে তোমাদের মধ্যে আর ওই কম্পাউন্ডার, আমি বলছি যে সে 1 বছরে একটা কোর্স করছে, তার মধ্যে তোমাদের তফাৎটা কি? অথবা একটা কৃষি কলেজ থেকে সে হচ্ছে 4 বছরের ডিপ্লোমা নিচ্ছে, তোমাদের পার্থক্য ধারণা আছে কারো? শুনি, বলে হোক। স্যার একটা ডিগ্রির ক্ষেত্রে মেইনলি আমরা 4 বছর ধরে আমরা একটা বেসিক বেসিক থেকে ডিপলি সবকিছু জানতে পারি, কিন্তু যারা একটা সার্টিফিকেট বা কোর্স, তাদেরকে জাস্ট শুধু সাধারণ একটা ধারণা দেওয়া, তাদের তো ডিপলি সবকিছু হ্যাঁ, করা শেখানো এই হয় জায়গাটায় এরকম। তুমি যেটা বললে তোমার কিন্তু ঠিক আছে। এর সঙ্গে আমি একটু ওদের ক্ষেত্রে হয় কি, তোমরা যেমন তোমার বেসিক নলেজটা তোমরা নাও, বেসিক নলেজটা নেওয়ার পরে সেটা ইউজটা কিন্তু তোমাকে করতে হবে। তোমাকে একটা ওষুধের জেনেরিক নেম বলা হবে, কিন্তু ওষুধের নাম কিন্তু বলা হচ্ছে না। ওষুধের যে প্রোডাক্ট নেম আর জেনেরিক নেম দুটো কিন্তু দুই জিনিস। তোমাকে জেনেরিক নেমটা শেখানো হবে, এবং সেটা কি, মোড অফ অ্যাকশনটা কি সেটা তোমাকে শেখানো হচ্ছে, তোমাকে কোনো প্রোডাক্টের নাম শেখানো হচ্ছে না। কিন্তু ওই যে ডিপ্লোমা করলো অথবা যে 1 বছরের কোর্স একটা যুবনয়ন থেকে করে নিল,
তাদের কিন্তু এই বেসিকটা শেখানো হবে না, তাদের জেনেরিক নেম শেখানো হবে না, তাদের প্রোডাক্ট নেম শেখানো হবে। এই জন্য তুমি যখন কাজ করতে যাবা তোমার দেখা যাবে চিন্তা করতে হচ্ছে যে আমি আসলে এই জেনেরিক নেমের, তুমি বলে দিলা ফার্মারকে এই জিনিস খাওয়াতে হবে, কিন্তু ওই জেনেরিক নেমের যে প্রোডাক্টটা সেটা কিন্তু তুমি বলতে পারতেছো না, এটা তোমাকে নিজে তোমার তৈরি করতে হবে। কিন্তু ওই যে ডিপ্লোমা করা অথবা তোমার কোর্স করা যে আরেকজন আছে কম্পাউন্ডার বা যে তোমার সাবঅর্ডিনেট হিসেবে, সে কিন্তু দ্রুত প্রোডাক্টের নাম বলে দিচ্ছে, কিন্তু প্রোডাক্টের নাম ঠিক আছে বলতেছে, কিন্তু ওই কিন্তু বেসিক যে নলেজটা তার কিন্তু সেখানে নাই। আর এইখানেই দেখা যায় কি তোমার ডিজিজ হওয়ার পরে তারা একরকম তোমার হচ্ছে একটা জিনিস চিন্তা করে ওষুধটা দিয়ে দিচ্ছে, কিন্তু ওটার যে সাইড ইফেক্ট থাকতে পারে সেটা সম্পর্কে তার ধারণা না থাকায় তোমাদের গ্রামের কোয়াক যারা তাদের মধ্যে যে ভুলটা হয় এটার মূল কারণটা হচ্ছে এই নলেজ গ্যাপটা। তো এখন আমরা বলি যে আমাদের ক্ষেত্রে যে আমাদের তো এই জিনিসগুলো শেখানো হয় না, আসলে তোমাকে যতটুকু শেখানো হয় সেই জিনিসটা তুমি যখন বিড লেভেলে যাবা তোমার নিজেকে তৈরি করে নিতে, কিছু কেউ কখনো শেখায় দিবে না। আচ্ছা, এটা গেল আমাদের অবজেক্টিভে, তিনটা আমি অবজেক্টিভ বললাম। এই অবজেক্টিভ ছাড়া আরো যদি অবজেক্টিভ ধরি, যে তোমার সেখানে বিভিন্ন রকম ট্রেনিং প্রদান করা হয়, বিভিন্ন তোমার প্রজেক্ট থেকে ট্রেনিং প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয় আমাদের জন্য। আবার তোমার দেখা যায় আমাদের যে ফডার জার্মপ্লাজম আছে সেখান থেকে বিভিন্ন রকম কাটিং আশেপাশের এলাকা, শুধু আশেপাশের না, এখানে যে কোনো জায়গা, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সে যদি নিয়ে যেতে পারে, আমরা ফ্রি অফ কস্ট আমরা কাটিং দেই, বিভিন্ন গাছের কাটিং দেই যাতে তারা উদ্বুদ্ধ হয় খামার করার জন্য। এখানে আমরা কোনো রকম যে বেনিফিট নেওয়া এটা আমরা নেই না, তাদেরকে যে তোমার হচ্ছে ফ্যাসিলিটি দেয়া, অ্যাডভাইস দেয়া, সেটা আমরা ফ্রি অফ কস্ট দিয়ে থাকি। তো এই জায়গাগুলো হচ্ছে শাহজালাল অ্যানিমেল নিউট্রিশন ফিল্ড ল্যাবরেটরির অবজেক্টিভ, এবং সেটার উপর ভিত্তি করেই এটা এস্টাবলিশ করা হয়। আর এটার যদি এরিয়ার কথা চিন্তা করি, এটা হচ্ছে তোমার 2.6 একর হচ্ছে তোমার ফডার কাল্টিভেশনের জন্য। এই ফডার কাল্টিভেশনের মধ্যে আরো ভাগ আছে, এবং তোমার অফিস কম্পাউন্ড প্লাস স্টোর রুম, এটা হচ্ছে 1.5 একর। তো এই টোটাল হচ্ছে আমার একটা এরিয়া, এবং এখানে তোমার 4টা শেড আছে। তোমরা দেখবা যে সামনাসামনি একদম শেড 2টা সামনাসামনি আছে। এই দুটো হচ্ছে লার্জ এনিম্যাল শেড, আমাদের যে ক্যাটেল একটাতে থাকে, একটাতে স্ট্র থাকে বা লেবাররা সেখানে রেস্ট করে। এই দুটো হচ্ছে লার্জ এনিম্যাল শেড, এবং ওর পাশে তোমরা দেখবা যে ভেড়া আছে, ভেড়া থাকে একটা জায়গায়, সেটা হচ্ছে স্মল এনিম্যাল শেড। আর একটা হচ্ছে পোল্ট্রি শেড। এখন তোমরা পুরাতন অনেক খাতায় দেখবা যে পোল্ট্রি শেড ওইখানে লেখা আছে রেবিট শেড। আসলে রেবিটের কোনো শেড ছিল না কখনোই, আমরা তোমার ওখানে নন রুমিনেন্ট এনিম্যাল মেইনলি রেয়ার করা হতো। সেই জন্য যেহেতু আগে তোমার আমাদের কয়েকজন স্যারের হচ্ছে র্যাবিট নিয়ে কিছু প্রজেক্ট ছিল, ওখানে র্যাবিটটাই বেশি তোমার প্রডিউস করা হতো। পরবর্তীতে এখন র্যাবিটের উপরে খুব একটা কাজ হয়, তোমার ওই শেডটা টোটালি ইউজ হয় পোল্ট্রি শেড হিসেবে, ব্রয়লার এবং লেয়ার। এটা হচ্ছে আমাদের 4টা শেড এবং 2টা জার্মপ্লাজম। এবং আমাদের স্টুডেন্টদের জন্য আমরা বলছি যে ফডার প্রোডাকশনের জন্য আমাদের হচ্ছে 2.6 একর। এর মধ্যে হচ্ছে সিজনাল ফডার আছে এবং পেরিনিয়াল ফডার আছে। তো এখন সিজনাল এবং পেরিনিয়াল ফডার ডিফারেন্সটা কি দুটার মধ্যে? সিজনাল ফডার কাকে বলবো, পেরিনিয়াল ফডার কাকে বলবো? পিরিয়ডটা হলো স্যার 12 মাসে যে প্রোডাক্টটা পাবো স্যার। শুধু 12 মাস না, এটা 2-3 বছর হতে পারে। সিজনালটা একটা সিজন, নির্দিষ্ট সিজনে, অর্থাৎ আমি পেরিনিয়াল ফডার আমার সিজনাল বেসিস না, আমি একবার কাল্টিভেট করলে আমি সেটা কয়েকবার ইউজ করতে পারবো। যেমন তুমি নেপিয়ার গ্রাসের কথা চিন্তা করো, নেপিয়ার গ্রাস আমি যদি কেটে ফেলি আমাকে কি আবার নতুন করে গাঁথতে হবে? বা জার্মান গ্রাস না স্যার, ওইখান থেকে আবার হবে। আবার রিগ্রোথ হবে না? এই জাতীয় যে গ্রাস গুলো সেগুলোই হচ্ছে তোমার পেরিনিয়াল গ্রাস, যেগুলো তুমি একবার কাল্টিভেট করার পরে সেটা কয়েকটা বার তুমি সেখানে কাটিং করতে পারবা। সেখানে ইকোনমিক কিছু ফ্যাক্টর আছে, সেটা আলাদা জিনিস। যে আমি মনে করো যে কাটতে আছি, শুধু কাটতেই আছি, 4-5 বছর পার হয়ে গেল, তারপরও আমি ওইখানে আর নতুন করে কোনো কাল্টিভেট করিনি আমি, তখন আসলে সমস্যাটা কোথায় হয় বলো দেখি? আমার প্রোডাকশন কিন্তু কমে যাবে, 4-5 বছর পরে প্রোডাকশন কমে যাবে। কারণটা কি? স্যার নিউট্রিয়েন্ট কমে যায় তো। শুধু কি নিউট্রিয়েন্ট কমে? নিউট্রিয়েন্ট কমে কেন? স্যার ওই একই প্ল্যান্ট তো ওই নিউট্রিয়েন্ট ইউজ করতেছে, ওইখানে তো আমি নতুন করে কোনো সার টার না, দিই না। এই যে এখানে কিন্তু এটা তোমাদের ভুল ধারণা। আমরা কিন্তু যখনই কাটিং করব, কাটিং করার 2 দিন পরেই কিন্তু আমি সার দিয়ে দেবো।
কাটিং করে ফেললাম না, কাটিং করার 2 দিন পরে আমি তোমার যে ঘাসটা যখন কাটলাম একবার, কাটার পরে আমি সার দেবো, ইউরিয়া সার বা যে ডিএপি সার যেগুলো আছে সেগুলো আমি সার দেবো, গোবর সার দেবো। পরে স্যার প্ল্যান্টটা ম্যাচিউর হয়ে যায়। প্ল্যান্টটা ম্যাচিউর হয়, তার হচ্ছে দেখা যায় রুট সিস্টেম যেটা, তুমি দেখবা যে যখন ছাদে তুমি ছাদ বাগান যেহেতু এখন পপুলার হয়ে গেছে, ছাদ বাগানে তোমার কিন্তু সবসময় বলে যে তোমার রুট তোমার কেটে দিতে হবে। টবে যদি রেগুলার তুমি কালটিভেট করো কোনো একটা ফুলের গাছ বা ফলের গাছে যদি চারাও তুমি চাষ করো, তোমার বলবে যে গ্রোথ বা যখন ফল আসবে সেই সময় তোমার চারাটা তুলে তোমার মাটিটা নতুন করে দিতে হবে, অথবা ওই মাটির সঙ্গে সার মিক্স করে দিতে হবে, এবং ওই সময়ই তোমার হচ্ছে রুটটা প্রুনিং করতে হবে। রুট প্রুনিং করলে হবে কি, তোমার সে তোমার একটা বদ্ধ জায়গায় থাকার ফলে সে কিন্তু টোটাল সারাউন্ডিংসটাতে সে কিন্তু রুট বিস্তার করে রাখছে, এবং ওই বিস্তারের ফলে দেখা যায় যে মাটির মধ্যে তার একটা কম্প্যাক্টনেস তৈরি হয়ে যায়। যখন কম্প্যাক্টনেস তৈরি হয় তখন তার নিউট্রিয়েন্টের ঘাটতি দেখা দেয়, নিউট্রিয়েন্ট সে সেইভাবে আপটেক করতে পারে না। আর একটা জিনিস হচ্ছে, যেহেতু আমরা শুধুমাত্র ঘাসটা কাটি, ঘাসের নিচে যে আবার আলাদা উইড হয়, সে উইড গুলো কিন্তু দেখা যায় যে আমরা সেটা উইডিং করি না, কখনো করা সম্ভব হয় না আমাদের। আর এই জন্য তোমার পেরেনিয়াল গ্রাস কালটিভেট করলে সেখানে উইডিং করা হয় না। যেহেতু উইডিং করা হচ্ছে না, তাহলে কিন্তু নিচে কিন্তু ওই উইডটা গ্রো করতেছে রেগুলার, এবং সে নিউট্রিয়েন্ট কিন্তু সে ওখান থেকেই নিচ্ছে, ফলে তখন প্রোডাকশনটা কমে যায়। এই জন্য করা হয় যে 3 বছর বা 4 বছর সর্বোচ্চ, এরপরে টোটাল যে ল্যান্ডটা ছিল সেটাকে তোমার হচ্ছে চাষ দিয়ে আবার নতুন করে তোমার কাটিং লাগাতে হয়, এতে দেখা যায় প্রোডাকশনটা আবার হাই হয়। তো এই জন্য তাহলে পেরিনিয়াল গ্রাস গেল আমরা কাকে বললাম, যে হচ্ছে যেটা কোনো সিজনের উপর নির্ভরশীল না, আমরা একবার গালে কয়েক বছর পর্যন্ত সেটা নিশ্চিন্তে ইউজ করতে পারি। এখন তাহলে সিজনাল গ্রাস কোনটা, যেটা সিজনের উপর ডিপেন্ড করবে। যেমন বর্ষাকালে তুমি যদি মেইজ কাল্টিভেট করো, মেইজ কি হবে তখন? না স্যার, ওটা শীতকালে ইয়া করা হয়। শীতকালে করতে হবে, কিন্তু বর্ষাকালে তুমি করলে মেইজ হতে পারে, গাছ হবে, সমস্যা নাই, কিন্তু তুমি যে প্রোডাকশন পাওয়ার কথা সে প্রোডাকশন কিন্তু তুমি পাবা না। তো সেই জন্য এই জাতীয় যে গ্রাস গুলো আছে সেগুলো হচ্ছে আমার সিজনাল ফডার। আমাদের ফার্মে সিজনাল ফডার গুলো কোথায় কাল্টিভেট করা হয়? বলো। পূর্ব দিকে। পূর্ব দিকে না পশ্চিম দিকে? তোমরা স্যার যে কোথায় ক্লাসরুমটা যে আছে ক্লাসরুমের পাশে আর কি, তোমরা পাশের কাল্টিভেট যে করছো ল্যান্ডটা। কোথায়? তোমরা যে দুইটা পশ্চিম পশ্চিম সাইডে। দুইটা যে প্লটে তোমরা ফডার কাল্টিভেট করছো মিস, সেই দুটাই হচ্ছে স্টুডেন্ট আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টের জন্য। এই দুইটা ফডার প্লট, এখানে পোস্ট গ্রাজুয়েট যদি কখনো পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টের প্রয়োজন হয় তখন তারা ইউজ করে, মেইনলি এটা স্টুডেন্টদের জন্য এবং সিজনাল ফডারের জন্য এই দুটা প্লট। আর বাকি যে প্লট গুলো আছে জার্মপ্লাজম ছাড়া, সেগুলো হচ্ছে পেরেনিয়াল তোমার গ্রাসের জন্য গ্রাস কাল্টিভেট করা হয় মেইনলি। আর অধিকাংশই আমাদের যে তোমার ফার্মে যে ঘাসগুলো সেগুলো হচ্ছে জার্মান ঘাস, কারণ আমাদের দেখবা যে পানি জমে থাকে, আমাদের ওগুলোতে প্রচুর পরিমাণে পানি জমে, এই জন্য তোমার এবং মাটিটা অনেক নিচু, এবং গভর্নমেন্ট কোনো টাকা দেয় না এই জায়গায়, মানে ওইটা প্লট, কারণ আমাদের হয়তো ফার্মটা ওখান থেকে উঠাই দিবে, মেয়েদের ভালো হলে হয়তো ওখানে আর ফার্ম থাকবে না, এই জন্য নতুন করে তারা কোনো ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে না। তো এই জন্য আমাদের ওই জায়গাটায় তোমার মেনলি জার্মান গ্রাস। তোমাদের ভাইবাতে যদি কখনো বলা হয় যে আমাদের বেশিরভাগ ফডার কোন ফডারটা কাল্টিভেট করা হয়, তাহলে অবশ্যই বলবো জার্মান। এবং কেন? যে আমাদের এখানে পানি জমে যায় বর্ষাকালে, বর্ষাকাল ছাড়াও অনেক সময় পানি জমে, হালকা একটু বৃষ্টি হলেই পানি জমে যায়, এই জন্য তোমার এখানে জার্মানটা বেশি কাল্টিভেট করা হয়। আর নেপিয়ার যেটা আছে, নেপিয়ার যেটা হাইল্যান্ডে তোমার জার্মপ্লাজমের পিছনের সাইডটাতে ফডার জার্মপ্লাজম যেটা আছে সেখানে নেপিয়ার গাছ কাল্টিভেট করা হতো। আর আরেকটা জায়গায় কাল্টিভেট করা হতো, সেটা হচ্ছে তোমার মেডিসিনাল হার্ব জার্মপ্লাজম, যেটা ডক্টর মাহমুদ স্যারের ওই জায়গাটায় আগে যখন ওটা ছিল না, ওটা পরবর্তীতে হয়েছে যখন আমরা স্টুডেন্ট, তখন এটা 15 সালের দিকে, তার আগে এটা নেপিয়ার কাল্টিভেট করা। এটা আর আমাদের আর কি আছে বলো দেখি, আমাদের আর কোন রিসোর্স আছে আমাদের ফার্মে? তোমরা তো ঘুরছো কিছুদিন। পিট আছে স্যার সাইডে। হ্যাঁ, কি আছে? সাইলোপিট। সাইলোপিট আছে। হ্যাঁ, সাইলোপিট, এটা আমাদের হচ্ছে সাবেক ভিসি প্রফেসর ডক্টর আলী আকবর স্যার এবং জসিম স্যার, তাদের প্রজেক্ট থেকে এই সাইলোপিটটা করছিলেন। মেইনলি উনি কিন্তু সাইলেজের উপরে যে কাজগুলো প্রথম দিকের হয়, সেই কাজগুলো কিন্তু ডক্টর আলী আকবর স্যার এবং জসিম স্যার দুইজনেরই করা।
এবং ওনারা তোমরা দেখবে উত্তরাঞ্চলের দিকে অনেক জায়গায় যে চরগুলো আছে সেই চরগুলোতে এগুলো অনেক মানে মানে এই টেকনোলজিটা ডিসেমিনেট করা যতটুকু দরকার তারা কিন্তু করছিলেন আর কি। তারপর আর কি আছে? কম্পোস্টের পিট আছে। হ্যাঁ, ওটা কম্পোস্ট করার জন্য আসলে কম্পোস্ট না, আমাদের ডাম্পিং পিটটা তোমার হচ্ছে যে ফিড রিফিউজাল গুলো থাকে, রেসিডু গুলো থাকে, সেটা প্লাস হচ্ছে তোমার হচ্ছে গোবরটা মেইনলি ওখানে ডাম্প করা হয়। আর কি আছে বলো? একটা ফিড মিল আছে না, আমাদের একটা ফিড মিল আছে দেখছো? হ্যাঁ স্যার। একটা ফিড মিল আছে, যদিও সেটা হচ্ছে এখনো চালানো হয় না, শুধুমাত্র ডেমনস্ট্রেশনের জন্য ইউজ করা হয়। কারণ এটা হচ্ছে মানে তোমার টাকা আসলে আমাদের ওই ফিড মিলের জন্য কখনোই ফার্মে আমাদের টাকা আসেনি। বিভিন্ন সময় ফার্ম উন্নয়নের জন্য টাকা আসতো, সেই টাকা বারবার ভাগ করে করে জমায়, আবার যেহেতু জমানো যায় না এটা, তুমি মনে করো যে আমাদের ভার্সিটিতে যে টাকাটা মনে করো 1 বছরের জন্য অ্যালোট করা হয়, সেই টাকাটা যদি তুমি কোনোভাবে স্টোর করে রাখো খরচ না করে, তোমার নামে কেস অবশ্যই হবে। তো এই জন্য তারা আসলে করে কি যে তোমার ওই একবার বিল্ডিংটা তৈরি করলো, তারপরে আবার তোমার হচ্ছে গ্রাইন্ডার একবার কিনলো, এইভাবে কয়েক বছরে মিলে তারা কাজটা করে একটা ফিড মিল এস্টাবলিশ করছিল। কিন্তু সেই জায়গাটায় তোমার দেখা যায় যে এস্টাবলিশ করার পরেও যে মিস্ত্রি আর কি, মিলে আমাদের যেহেতু বাংলাটাই মিস্ত্রি দেখা যাচ্ছে মোটরের, যেহেতু প্রথমে গ্রাইন্ডার কাজ করবে, গ্রাইন্ডিং করবে, গ্রাইন্ডিং করার পরে সেটাকে আবার তোমার উপরে উঠাই নিবে কনভেয়ারের মাধ্যমে। এই যে প্রত্যেকটা জায়গায় কিন্তু মোটর ইউজ হয়েছে, কিন্তু এই মোটর গুলো তারা কোন স্পিডে দিবে সেটা তারা ঠিক করতে পারে না, করার কারণে আমাদের ফিড মিলটা ওইভাবে দেখা যায় কাজ করতে পারে, কিন্তু দেখা যায় 40% 30% লস। এক টন যদি খাবার দাও তুমি 700 কেজি খাবার পাবা, বাকিটা দেখা যায় নিচে পড়ে থাকতেছে, সেটা উঠাতে পারবা, কিন্তু সেটা তো আমার আসলে একটা ফিড মিলের জন্য সেটা আদর্শ না। সেই জন্য আমরা নর্মালি স্টুডেন্টকে ডেমনস্ট্রেট করার জন্য এটাই দেখাই থাকি। এটা লেভেল 4-এ, এবং লেভেল 4-এ আর একটা জিনিস আমাদের ফিড মিল ভিজিট আছে, সেই ফিড মিলটা ভিজিটের সময় আমরা কিভাবে কাজ করে সেটা দেখানো হয়। তাহলে আমাদের আমাদের মেইন এই কোর্সের জন্য যে আমাদের ফিড মিল আছে, সেই ফিড মিলটাতে শুধুমাত্র ডেমনস্ট্রেশন করা হয়, এতটুকুই জানা দরকার। আর আর এর সঙ্গে আমরা যে তোমার বার্ড রেয়ার করি অথবা এনিম্যাল যেগুলো আছে, রুমিনেন্ট এনিম্যাল আছে, সেগুলো যে রেয়ার করি, এদের খাবারগুলো কই তৈরি করি? আমরা কি খাবার কিনি কখনো? কার ধারণা আছে কি? আমরা কিন্তু ব্রয়লার যখন রেয়ার করি, আমরা কিন্তু কখনোই কমার্শিয়াল ফিড খাওয়াই না, কোনো সময়ই কমার্শিয়াল ফিড খাওয়ানো হয় না, আমরা নিজেরা ফর্মুলেট করে সেই ফিড খাওয়াই। এবং টোটালি আমাদের যে বার্ড গুলো আছে, এই বার্ড গুলো যদি আমরা বলি যে আমাদের প্রেক্ষাপটে, আমরা তো আর তোমার হচ্ছে মেজ কাল্টিভেট করবো না, তাই না? মেজ যেহেতু বাইরে থেকে আনি, যদি ওইখানে কিছু আনসেফ কিছু থেকে থাকে, তাহলে আমাদের ব্রয়লারের মধ্যে ওই অতটুকুই আনসেফ জিনিস চলে যাবে, কারণ ওইটা আমরা কিনে আনি, কিন্তু বাকি যে রেশন টোটালটা ফর্মুলেট করা হয় সেটা আমাদের ফার্মে হয়। সুতরাং এই জায়গায় কোনো রকম অ্যাডিটিভ বা হ্যাজার্ডাস কোনো কম্পাউন্ড এখানে ইউজ করা হয় না প্রোডাকশন বাড়ানোর জন্য। সুতরাং আমাদের যে বার্ড গুলো আমরা সেল করে থাকি সেটা টোটালি সেফ, এবং আমাদের রুমিনেন্ট অ্যানিমেলের জন্য যে খাবারটা তৈরি করা হয় সেটাও আমাদের ফার্মেই তৈরি করা হয়। সেটা হচ্ছে ভেড়ার যে শেডটা আছে, দেখছো কি তোমরা ভেড়ার শেড? জি স্যার। ভেড়ার শেডের, এর উপরে যে পালন করা হয় সেটা। হ্যাঁ, ভেড়ার শেডের পিছনে মানে একটা কোণা দিয়ে ফিড মিলের যে সাইডটা, ওর পিছনের সাইডে তোমার ওখানে আমাদের কিছু মিক্সিং মেশিন, তারপরে গ্রাইন্ডার, প্লেট মেশিন, এই জিনিসগুলো আছে। আমরা মেইনলি ওখানে খাবারটা বানাই, আমাদের ফিড মিলে খাবার বানানো সম্ভব হয় না। আমরা আমাদের যে এগুলো লুজ ইন, আমি জাস্ট একটা কল রিসিভ করছি। হ্যাঁ হ্যাঁ রুহানি, হ্যাঁ আসলাম, হ্যাঁ রুহানি, আমি একটু ক্লাস নিচ্ছিলাম তো, আমি না না আমি বাসায়, আমি বাসা থেকে ক্লাস নিয়ে চলে যাব। আচ্ছা, আমাদের ওইখানে যে ফিড গুলো সেগুলো তৈরি করা হয়। তাহলে আমাদের তো অবজেক্টিভ কি, আমাদের কাছে ক্লিয়ার কি, যে একটা পোস্ট গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য রিসার্চ ফ্যাসিলিটিস প্লাস তাদের বিভিন্ন রকম অর্ডার আইডেন্টিফিকেশন সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আমাদের এই এস্টাবলিশ করা এই এনিমেশন ফিল্ড ল্যাবরেটরি, তারপরে বিভিন্ন রকমের ফডার যে আছে সেই ফডার গুলোকে মানুষের সামনে তোমার তুলে ধরা, এবং এই যে ভেরিয়েশনটা আছে তাদেরকে বোঝানো, এবং তাদের নিউট্রিটিভ ভ্যালু কতটুকু সেটা বোঝানোর জন্য
বিভিন্ন রকম ফডার জার্মপ্লাজম আছে এবং বিভিন্ন ফডারের সেখানে কালেকশন আছে, এটা একটা। আর একটা হচ্ছে টিচার এবং আদার যে রিসার্চার বিভিন্ন অর্গানাইজেশন অথবা আমাদের ভার্সিটি তাদের রিসার্চের জন্য কিছু ফ্যাসিলিটি প্রদান করা। এবং তোমার হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে হচ্ছে বিনামূল্যে আমাদের এখান থেকে ফডার কাটিং তোমার সাপ্লাই দেয়া হয় এবং তোমার তাদেরকে অ্যাডভাইস দেয়া হয়। এটা গেল এরিয়া, গেল শেড, গেল জার্মপ্লাজম সেন্টার। এখন জার্মপ্লাজম সেন্টার দুইটা আমাদের, একটা আমি ইম্পর্টেন্সটা বললাম যে বিভিন্ন রকম ফডার থাকে সেখানে, সেটা গুরুত্বটা মানুষ যাতে অনুধাবন করতে পারে সেই জন্য। এখন আরেকটা আছে মেডিসিনাল হার্ব জার্মপ্লাজম, এবং এটা কিন্তু রিসেন্ট হওয়া 15 সালের পরে, 16 সালের দিকে এটা আর কি এস্টাবলিশ হওয়া শুরু করে। আচ্ছা, এটার উদ্দেশ্যটা কি আসলে আমাদের বলো তো, তোমাদের ধারণা থেকে জাস্ট। স্যার গ্রোথ প্রমোটার হিসেবে অ্যান্টিবায়োটিক এর ব্যবহার কমানো। আচ্ছা, গ্রোথ প্রমোটার যদি ইউজ করি আমার লসটা কোথায়? স্যার এমনিতে ধারণা থেকে বলো। স্যার এটাতে স্যার একটা সময় স্যার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স তৈরি হয়ে যেতে পারে। কিভাবে হয় এটা? যেমন স্যার আমরা ওদেরকে, যেমন আমরা যে মুরগি বা গরু, ওদেরকে গ্রোথ প্রমোটারের জন্য আমরা স্যার ওদেরকে অ্যান্টিবায়োটিক দিচ্ছি। তো সেটা আমরা লো অ্যামাউন্টে দিচ্ছি। তো সেটা স্যার ওদের বডিতে রেসিডুয়াল যে অংশটা আছে সেটা আমরা ওদের মিটের সাথে আমরা গ্রহণ করতেছি। তো স্যার সেখান থেকে আমরা অ্যান্টিবায়োটিক না খেয়েও কিন্তু স্যার ওই অ্যান্টিবায়োটিকটাতে আমরা মানে অল্প অ্যামাউন্টে থাকার কারণে আমাদের শরীরে ব্যাকটেরিয়ার কিছু হচ্ছে না, কিন্তু সে ব্যাকটেরিয়া গুলো ওই অ্যামাউন্টের অ্যান্টিবায়োটিক থেকে ওরা ওটাতে পরিচিত হয়ে যাচ্ছে এবং সেটার বিপক্ষে রেজিস্ট্যান্স তৈরি করে ফেলতে পারছে। হ্যাঁ, যেমন মনে করো যে আমরা মনে করো যদি অল্প অল্প করে বিষ খাই, আমরা একটা নির্দিষ্ট সময় পর কিন্তু একটা সার্টেন লেভেল পর্যন্ত বিষ খেয়ে আমাদের কোনো কিছু ক্ষতি হবে না। কারণটা হচ্ছে কি, আমরা যখন প্রথম দিন হয়তো 1 মাইক্রোলিটার বিষ খাইলাম, প্রথমে একটু সমস্যা হলো, তারপরের দিন একটু 1.1 খাইলাম, তখন কিন্তু 1.1 যখন আমি খাচ্ছি পরের দিন, আমার যেহেতু 1 খেয়ে 0.1 খাওয়ার পরে কোনো সমস্যা হয় নাই, 1.1 যখন 0.01 বাড়লো বা 0.1 বাড়ে, তখন দেখা যাচ্ছে আমার সমস্যাটা আস্তে আস্তে কমা শুরু করতেছে। এইভাবে আমি আরো রেগুলার বাড়াতে শুরু করতেছি, যে বিষটা খাওয়ার বাড়তেছে। বাড়ার ফলে দেখা যাবে একটা সময় আমি যদি 2 ml আমি 2.5 ml পর্যন্ত চলে গেছি, যে 2.5 ml আমার কোনো সমস্যা নেই, তাহলে যদি তোমার 2 ml 2 মাইক্রোলিটার দেওয়া হয় তোমার কোনো ক্ষতি হবে না। এইরকম আমাদের যদি চিন্তা করি, আমাদের বিভিন্ন রকম মাইক্রোবিয়াল পপুলেশন অথবা আমাদের যে ইমিউন সিস্টেমটা আছে, এই ইমিউন সিস্টেমটাকে ধ্বংস করে দেয়, প্লাস মাইক্রোবস যেগুলো আমাদের উপকারী অথবা ক্ষতিকর, যে ক্ষতিকর মাইক্রোবিয়াল পপুলেশনকে ধ্বংস করার জন্য যারা বিভিন্ন ডিজিজ তৈরি করে আমাদের দেহে, সেই ডিজিজ তৈরি করার মাইক্রোবিয়াল পপুলেশন গুলো দেখা যায় এই অ্যান্টিবায়োটিক ধীরে ধীরে কনজিউম করার ফলে তারা সেখানে রেজিস্ট্যান্ট হয়ে যায়। ফলে ওই মাইক্রোবিয়াল পপুলেশন যদি কোনোভাবে আমাদের কোনো ডিজিজ তৈরি করে এবং আমরা যদি ওষুধ খাই, সে কিন্তু সেই ওষুধটা তার কোনো ক্ষতি করতে পারবে না। কারণ যে ওষুধ দিয়ে আমি তাকে মারতাম, সেই ওষুধ রেগুলার খাওয়ায় খাওয়ায় আমি তাকে অভ্যস্ত করে তুলছি। যেহেতু অভ্যস্ত করে তুলছি, তখন কিন্তু আমার এই অ্যান্টিবায়োটিক আমার শরীরে আর কাজ করতেছে না। এটা একটা রেসিডুয়ালের কারণে চলে, রেসিডুয়াল ইফেক্টটা আমার শরীরে একটা দেখা দিল, এটা একটা। আর আর কি হতে পারে? অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রমোটারে আর কি হতে পারে? আমাদের কি টেস্ট থাকে? ব্রয়লার যে আমরা খাই, ব্রয়লারে কিন্তু অরিজিনালি যে টেস্ট থাকার কথা ছিল সেই টেস্টটা থাকে। বা আমরা যখন তোমার মাংসটা আনি, মাংসের মধ্যে একটা গন্ধ থাকে, আর একটা কি থাকে যে তোমার হচ্ছে থলথলে ভাব থাকে, কালারটা জি দেখবে স্যার, সাদাটে হয়। জি স্যার, এটা পানি কেন হয়? প্রোডাকশনটা বেশি হয়ে যায় ওয়াটার স্যার। ওয়াটার প্রোডাকশন বেশি হয় কেন? যখন আমি স্টেরয়েড অল্প বেশি দিই। সময়, অল্প সময় স্টেরয়েড, স্যার আমরা বেশি গ্রোথ করতে হ্যাঁ, চাই। স্টেরয়েড যখন দেয়া হয় তোমার, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল উদাহরণ দেই। আমরা যেহেতু সবাই বড়, আহ তোমরা তো দেখবা যে হচ্ছে আহ, যারা রেগুলার তোমার হচ্ছে স্টেরয়েড খায়, যেসব মহিলা প্রেগনেন্সি থেকে থাকার জন্য, তোমরা দেখবা তারা কিন্তু অনেক মোটা হয়েছে। মোটা হওয়ার কারণ কি, যে তাদের যে তোমার এরকম ট্যাবলেট যে তারা খাচ্ছে সেটাতে স্টেরয়েড থাকছে। আমি এটা জাস্ট, এটা একটা কমন উদাহরণের জন্য আমি তাকে এটা বলছি, এটাকে অন্য কিছু মিন করবো।
এটাতে তোমার স্টেরয়েডটার মেইন ইফেক্টটা পড়ে কোথায়, যে পানি প্রোডাক্ট ওয়াটার প্রোডাকশনটা বেশি হয় এখানে। এটার জন্য তুমি দেখবা যে যে ঈদের মধ্যে যে গরুগুলো আসে, সেই গরুগুলোর গায়ে বা পায়ের রানের এই জায়গাটায় বাটকের সাইডটাতে তুমি যদি কখনো হাত দাও, তোমার দেখবে যে আঙ্গুলটা তোমার মাংসের ভিতরে ঢুকে যাচ্ছে। এর কারণটা কি, আসলে সেখানে মিট কিন্তু তার যে স্ট্রাকচারে থাকার কথা ছিল সেই স্ট্রাকচারটা সে নাই, এবং সেখানে ওয়াটার সেখানে জমে আছে। যে তোমার মিট আছে সেই মিটের ওয়াটার পার্সেন্টটা বেশি। তা আমি তো মিটের ওয়াটার পার্সেন্ট খাওয়ার জন্য কি মিট খাবো? আমি যে মিটটা পারচেস করতেছি 600 টাকা বা 600 টাকা করে বা 550 টাকা করে, সেই মিটটা যদি আমি পানি দিয়ে রাখি, তাহলে পানি দিয়ে আমার কিন্তু লস হয়ে যাচ্ছে। কারণ পানিটা কিন্তু যখন তুমি রান্না করবা তখন কিন্তু সেটা কুকিং লস হয়ে যাবে। তুমি যে কোনো এক্সপেরিমেন্টে তুমি যে কোনো জিনিস মিটের ক্ষেত্রে তোমাকে বলবে ড্রিপ লস, কুকিং লস, এই দুটো টার্ম তোমরা সবসময় শুনবা, কুকিং লস এবং ড্রিপ লস। কুকিং লসটা হলো কি, যে তোমার যখন ভিতরে মাংসের ভিতরে যে পানিটা থাকে সেটা যখন তুমি তাপ দিবা তখন কিন্তু সেই পানিটা বের হয়ে চলে আসবে। পানিটা যদি বের হয়ে চলে আসে তখন কিন্তু ওই মিটের জুসিনেসটা থাকবে না, এবং মাংসটা দেখা যাবে শক্ত, মানে আঁশগুলো অনেক বেশি শক্ত এবং মুখে লাগবে, তোমার জুসিনেস এবং সফটনেসটা সেখানে থাকে না। কিন্তু সেটা যদি তুমি নর্মালি রেয়ার করো, নর্মাল যে ফিড আছে সেই ফিডে রেয়ার ফিডের খাবারের মাধ্যমে রেয়ার করো, তখন দেখবা হার্ডনেসটা কখনোই তা আসবে না। ফাইবার গুলোর মাঝখানে ফ্যাটের লেয়ার জমবে, এবং এই মাসেলের ভিতরে যে ফ্যাটের লেয়ারটা জমবে এটা কিন্তু ক্ষতিকর না। এবং এটার কারণে তোমরা গুগলে সার্চ দিবা যে হাই কোয়ালিটি মিট, হাই কোয়ালিটি মিটের ছবি যখন দেখবা তখন তুমি দেখবা যে মিটের যখন স্লাইস তৈরি করে, সে প্রত্যেকটা মাসেলের যে ফাইবারের যে বান্ডেল গুলো আছে সেই বান্ডেল গুলোর মাঝে মাঝে কিন্তু ফ্যাট জমে আছে, এবং ওইটাই হচ্ছে হাই প্রাইসড মিট। তোমার ওইটার কারণটা কি, তোমার ওখানে ওই ফ্যাটটা থাকার কারণে সেটা জুসিনেস চলে আসছে, এবং ওয়াটারটা সেখানে কম্প্যাক্ট অবস্থায় সেখানে জমা হচ্ছে, যেটা তুমি যখন তুমি রান্না করবা সেই রান্না করার সময় সেই ওয়াটারটা বের হয়ে আসবে না। যখনই বের হয়ে আসতেছে না তখন কিন্তু মিটের জুসিনেসটা ঠিক থাকতেছে। কিন্তু আমরা যে গরুর মাংসগুলো আনি, তুমি যেগুলো বিদেশি বলবো না, তোমার ক্রস ছাড়াও যেগুলো তোমার ফ্যাটেনিং করে এবং স্টেরয়েড খায়, সেগুলোর মাংসটা দেখবা তোমার মাংসগুলো কেমন যেন থলথলে হয়ে থাকে, সাদা তেদা ভাব থাকে, কোনো ফ্যাট থাকে না। এই মাংসগুলো যখন তুমি রান্না করবা, রান্না করার পর যদি তুমি কখনো মুখে কামড় দাও তখন দেখবা যে ফাইবার বান্ডেল গুলো তোমার মুখে লাগছে, জিভে লাগছে। তো এটা গেল। আমরা মেইনলি আসলাম যে তোমার অ্যান্টিবায়োটিকের মেডিসিনের হার্ট ট্রানজানটা কেন আমরা করছি, সেইখান থেকে আমরা এখানে আসা। এটার উদ্দেশ্য হচ্ছে তোমার মানুষের মধ্যে পপুলার করা যে আমরা মেডিসিনাল হার্ব ইউজ করার পরে আমরা অ্যান্টিবায়োটিকের যে ইউজটা সেটা কিছুটা কমানো যায়। তো এখন কমানোটা আসলে কিভাবে যায়, তোমার যে কোনো রকম মেডিসিনাল প্রোডাক্ট, আগে তো মানুষ তোমার অসুখ যখন হতো তখন মেইনলি কিন্তু দেখবা যে গায়ে ব্যথা হলে তেলাকুচের পাতা, তোমরা যারা গ্রামে যাদের বাসা আছে বা মফস্বল শহরে, তারা দেখবা যে ছোটবেলায় একগুলো হচ্ছে তোমার ওই প্রাচীরের গায়ে একগুলো গাছ হতো, ওখানে ছোট ছোট পটলের মতো একটা ইয়া, সেটাকে তেলাকুচ বলে। এই জাতীয় পাতাগুলো বেটে যদি খাওয়াও তাহলে দেখা যাচ্ছে গায়ের ব্যথা কমে যায়। আবার দুর্বা ঘাস আমরা যদি দাঁতের মধ্যে বা মুখের মধ্যে বা হাতে ছেঁচে কোনো একটা কাটা জায়গায় দেই, তাহলে কিন্তু সেখানে দেখা যায় যে ওই রক্তটা বন্ধ হয় এবং ক্ষতস্থানটা সেরে যায়। এটার কারণটা কি বলো? ক্ষতস্থানটা সেরে যায় কেন? তোমরা আসলে ক্লাসে আছো নাকি আমি এমনি বলে যাচ্ছি? না স্যার, স্যার আছি। আচ্ছা, ক্ষতস্থানটা সারে কেন? আমি মনে করো একটা ক্ষতস্থান আমি আমার হাতে কাটা গেছে, আমি কাটা অবস্থায় আমি ফাঁকা রেখে দিলাম, তখন আমার হাতে কি হবে? ইনফেকশন হবে স্যার। ইনফেকশনটা কিভাবে হবে? ওখানে ব্যাকটেরিয়া বিভিন্ন রকম ব্যাকটেরিয়া সেখানে গ্রো মাইক্রোবিয়াল করবে, হ্যাঁ মাইক্রোবিয়াল পপুলেশন সেখানে গ্রো করে সেই জায়গাটা পচানো শুরু করবে, তাই না? তো এখন আমি সেখানে মনে করো যে হচ্ছে সেখানে দুর্বাঘাস দিয়ে দিলাম, তাহলে আমার কি উপকার হলো? ওটা অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করছে। অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করলো, সে ব্লাড কোয়াগুলেশন করতে সাহায্য করলো, এবং সেখানে যদি মাইক্রোবিয়াল পপুলেশন গ্রো করে, অ্যান্টিব্যাকটেরিয়াল কিছু তার ইফেক্ট থাকে, অ্যান্টিব্যাকটেরিয়াল যে ইফেক্টটা থাকে, সে ব্যাকটেরিয়া সেখানে গ্রো করতে দেয় না। ফলে যেহেতু ব্যাকটেরিয়া গ্রো করতেছে না, আর
সেখানে তোমার মনে করো যে যেহেতু প্রত্যেকটা সেলই তার রিগ্রোথ ঘটাতে পারে বা তার কি বলবো এটা, তার যে জায়গাটা সেল নষ্ট হয়ে গেছে সেই জায়গায় সেল তৈরি করতে পারে। তোমার আস্তে আস্তে যেহেতু সেখানে ব্যাকটেরিয়াল কোনো কন্টামিনেশন হচ্ছে না এবং ব্লাডের আউটফ্লো হচ্ছে না, ফলে সেখানে কিন্তু মাংস তৈরি হয়ে যাবে, ফলে সেই ক্ষতস্থানটা কিন্তু আমার সেরে গেল। তাহলে এই রকম প্রত্যেকটা, তুমি যদি প্ল্যান্টের কথা চিন্তা করো, তাকে নিজেকে রক্ষা করার জন্য, তার নিজেকে রক্ষা করার জন্যই কিন্তু এই জাতীয় প্রোডাক্ট গুলো থাকে। যেমন তোমার মরুভূমির ক্ষেত্রে যে তোমার যে গাছগুলো থাকে এগুলো তো অনেক কাটা থাকে, বা কিছু কিছু দেখবা যে ইয়ার পাতা অনেক তিতা। তিতা হওয়ার কারণটা কি, আসলে সে তাকে সেভ করার জন্য মেইনলি তার এই মেটাবলিক প্রোডাক্ট, সেকেন্ডারি প্ল্যান্ট মেটাবোলাইট এটাকে বলা হয়। কারণ সে কিন্তু এই জিনিসগুলো তৈরি করে কোথায়, তার নিজের দেহের ভিতরে। সে প্রথমে সে নিউট্রিয়েন্টটা নেয় কোথা থেকে, মাটি থেকে নিউট্রিয়েন্টটা নিয়ে সেখানে তাকে রক্ষা করার জন্য, তার গ্রোথ ঘটানোর জন্য তো সে নিউট্রিয়েন্ট সাপ্লাই দিচ্ছে, প্লাস তাকে রক্ষা করার জন্য যে সাবস্টেন্স গুলো দরকার সেই সাবস্টেন্স গুলো সেখানে তৈরি করতেছে। এটাকে প্ল্যান্ট সেকেন্ডারি প্ল্যান্ট মেটাবোলাইট বলে। আর এই সেকেন্ডারি প্ল্যান্ট মেটাবোলাইটটাই হচ্ছে আমাদের এনিমেলের জন্য ইউজেবল। যেমন বিভিন্ন রকম ট্যানিন থাকে, অ্যান্টিনিউট্রিশনাল ফ্যাক্টর বলা হয়, ট্যানিন থাকে, স্যাপোনিন থাকে, কিন্তু আমরা কিন্তু সবসময় বলতে পারবো না ট্যানিন স্যাপোনিন ক্ষতি করে এনিমেলের জন্য। এটা অনেক সময় উপকার করে থাকে। এই জিনিসগুলো আমরা পরে আসবো, আমরা খালি ধারণা নাও। তো এখন আরেকটা জিনিস হচ্ছে, এই তোমার মনে করো যে কি বলবো এটা, মেডিসিনাল হার্ব যদি একটা এনিমেলকে দাও তুমি, সে এনিমেল দেখবা যে কিছুদিন পরে তার ভিতরে যেহেতু সে কনজিউম করতেছে, তাহলে তার ব্যাকটেরিওসাইডাল ইফেক্ট আছে, সে দেখা যায় যে ক্ষতিকর যে ব্যাকটেরিয়া গুলো সেগুলো সে মেরে ফেলতেছে। তারপরে মনে করো কিছু সেকেন্ডারি প্ল্যান্ট মেটাবোলাইট আছে, সেগুলো তার গ্রোথটাকে বাড়ায় দিচ্ছে। গ্রোথটাকে বাড়াচ্ছে কেমন করে, মনে করো যে রুমেনের ক্ষেত্রে বিভিন্ন রকম মাইক্রোবিয়াল পপুলেশন থাকে, যে মাইক্রোবিয়াল পপুলেশন গুলো নিউট্রিয়েন্টের ইউটিলাইজেশনটাকে বাড়ায় দিতে পারে, সেগুলো তার গ্রোথ ঘটায় দেয় সে। ফলে কিন্তু এবং তখন নিউট্রিয়েন্টের ইউটিলাইজেশনটা দ্রুত হয় এবং বেশি পরিমাণে হয়, জন্য তোমার এনিমেলের গ্রোথটা বাড়ে। তাহলে এই আরেকটা জিনিস হচ্ছে, মেয়েরা দেখবা যে হচ্ছে অ্যালোভেরা দেয় কেন, বা অ্যালোভেরা খাই কেন? আমরা বলি তোমার হচ্ছে যে এখন হচ্ছে বিভিন্ন মেডিসিনাল প্রোডাক্ট কিন্তু আছে তোমার হচ্ছে ত্বকের জন্য। এটা কি কাজ? আমরা বলি শাক যদি খাই, শাক খেলে আমাদের হচ্ছে বাওয়েল মুভমেন্ট ভালো হয়, বা আরো কিছু প্রোডাক্ট আছে সেগুলো যদি খাই দেখা যায় ত্বক ফ্রেশ হয়। ত্বকটা ফ্রেশ হয় কেন? এটা মেয়েদের ক্ষেত্রে বলো, মেয়েরা অ্যান্সার দাও। ওরা অনেক কিছুই খায় কেন? ধারণা নাই? স্যার অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে। আচ্ছা, অ্যান্টিঅক্সিডেন্টটা কি করে? আমাদের সেলে আমি বলে দিই, আমাদের সেলের ভিতরে কিছু হাইড্রোজেন সিঙ্কার কিছু কম্পাউন্ড থাকে। যখন স্ট্রেসে পড়ে একটা এনিমেল, তখন সে হাইড্রোজেন নিজেকে স্টেবল করার জন্য, যেহেতু এখানে মলিকুলার লেভেলে তোমার তোমার হচ্ছে বিভিন্ন রকম রিয়াকশন গুলো হয়, সেই জন্য দেখা যায় যে কিছু হাইড্রোজেন সিঙ্কার আয়ন তৈরি হয়। সে হাইড্রোজেন সিঙ্ক করে ফ্রি রেডিক্যাল। ফ্রি রেডিক্যাল, এইটা হচ্ছে মেইন টার্ম। ফ্রি রেডিক্যাল সে স্টেবল অবস্থায় আসার জন্য সে হাইড্রোজেন কি করে থাকে, নিয়ে থাকে বিভিন্ন সেল থেকে, ফলে সেলটা কি নষ্ট হয়ে যায় না? অ্যান্টিঅক্সিডেন্টের কাজটা হচ্ছে এই হাইড্রোজেন যারা তোমার সার্চ করতেছে বা ফ্রি রেডিক্যাল যেগুলো আছে, সেই ফ্রি রেডিক্যাল গুলোকে হাইড্রোজেন আয়ন দিয়ে সেটাকে স্টেবল করে দিচ্ছে। ফলে আমার কিন্তু সেলটা নষ্ট হচ্ছে না। ফলে ত্বকের যে লাবণ্যতা, শুধু ত্বকের লাবণ্যতা না, আমাদের হাত খসখসে হয়ে যায় অনেক সময়। অনেকে দেখবা যে তোমার হচ্ছে মানে কেমন খসখসে ভাব থাকে, তাদের অবশ্যই অ্যান্টিঅক্সিডেন্টের অভাব থাকে, যে কারণে তাদের সেল স্ট্রেসে পড়ে যাওয়ার কারণে তাদের সেলগুলো তোমার নষ্ট হয় এবং এই খসখসে ভাবটা চলে আসে। তো এটার কারণে আমাদের হচ্ছে এই মেডিসিনাল হার্বে যে ফডার জার্মপ্লাজমটা এটা তৈরি করা, এবং এটা মেইনলি হচ্ছে তোমার আমাদের ফডার যে গ্রাসের যে ফডার জার্মপ্লাজমটা আছে সেটা হচ্ছে খন্দকার জহিরুল হক খন্দকার স্যার, তার প্রজেক্ট থেকে, তার পরিচালিত প্রজেক্ট থেকে সে ওটা এস্টাবলিশ করছিলেন। আর এইটা হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ আলম মামুন স্যার, তার তোমার হচ্ছে এনএটিভি এবং পিবিআরজি দুইটা প্রজেক্ট থেকে এটা এস্টাবলিশ করে, এবং কেজিএফ আছে ইনক্লুডেড।
তাদের প্রজেক্ট থেকে এটা এস্টাবলিশ করা। তো এটা হচ্ছে আমাদের ফার্মের পরিচিতি। তো এখন কারো কোনো কোশ্চেন আছে? স্যার এতক্ষণ কি স্যার একটা স্লাইডই ছিল নাকি আরো স্লাইড ছিল স্যার? আমরা একটা এটা স্লাইড পাইছি। একটা স্লাইডই ছিল, ও আচ্ছা ঠিক এটাতে আছে। আর কোনো স্লাইড নাই। মানে মেইন যে ইয়াগুলো সেই জিনিসগুলো আমি তোমাদের সামনে আর কি তুলে ধরলাম। স্যার, একটা 4টা slide। শেড বলছিলেন, হ্যাঁ, কি কি 4টা শেড। 4টা শেড মানে বুঝিনি তোমার। নামগুলো জন্য কি বলছিলেন? একটা হচ্ছে সামনাসামনি যে একদম লাস্টে সামনাসামনি যে 2টা শেড আছে, সেই 2টা শেড হচ্ছে লার্জ অ্যানিমেলের জন্য, ঠিক আছে? এবং পশ্চিম সাইডে যে শেডটা আছে সেটা হচ্ছে স্মল অ্যানিমেলের জন্য। এবং ওই স্মল অ্যানিমেলের সঙ্গেই আমাদের একটা, আমরা যেখান থেকে ফিড গুলো তৈরি করি সেই মেশিনারিজ গুলো এই স্মল অ্যানিমেলের শেডের ভিতরেই আছে। এবং তার পাশে হচ্ছে আমাদের অরিজিনাল যে ফিড মিলটা ডেমনস্ট্রেশনের জন্য সেইটা। আর একটা শেড হচ্ছে এটা হচ্ছে মেয়েদের হলটা হবে কোন দিকে দেখছো তোমরা? তোমরা না জানো স্যার, মেয়েদের হল কই হবে? হ্যালো? স্যার হেলথ কেয়ার। না না, হেলথ কেয়ারে না। স্যার নতুন লোকেশন দেখা হয়নি। নতুন লোকেশনটা আমাদের ফার্মের সাইডে যে জমিগুলো আছে, রেল লাইন এবং আমাদের পূর্ব ফার্মের পাশে। পূর্ব পাশে যে ফাঁকা ময়লা জায়গাগুলো, ময়লার ভাগাড়ের দিকে। ময়লার ভাগাড়ের ওই সাইডটাতে, ওটা একদম তোমার ফার্স্ট গেট পর্যন্ত যতখানি যায় ততখানি হচ্ছে লেডিস হল। 3টা হল, 3টা বা 2টা হল হবে। তো ওই সাইডে তোমার যে শেডটা আছে সেটা হচ্ছে আমাদের পোল্ট্রি শেড। কিন্তু আগের খাতায় দেখবে এটাকে রেবিট শেড বলা হয়, কিন্তু আসলে এটা হচ্ছে পোল্ট্রি শেড। এবং রেবিটের জন্য খাঁচাও আছে সেখানে, কিন্তু এখন বর্তমানে রেবিটটা রেয়ার করা হয় না, শুধুমাত্র আগে করা হতো ফিডিং ট্রায়ালের জন্য। ও আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট কাজ আছে আমাদের ইন্টারন্যাশনাল ফিল্ড ল্যাবরেটরি, সেটার কাজটা হচ্ছে একটা ফিড আমাদের কাছে আছে। ফিডের আমি প্রক্সিমেট অ্যানালাইসিস করে তার নিউট্রিটিভ ভ্যালু আমি জানতে পারবো, কিন্তু তার কতটুকু ইউটিলাইজেবল সেটা আমি জানবো কেমন করে? ফিডিং ট্রায়ালের মাধ্যমে। আচ্ছা, ফিডিং ট্রায়ালের মাধ্যমে আমি ইউটিলাইজেশন টোটালটা জানতে পারবো। কিছু তো লস থাকবেই। ফিডিং ট্রায়াল যদি বলি তাহলে আমি কিন্তু নিউট্রিয়েন্টের ইউটিলাইজেশন সম্পর্কে বলতে পারবো, কিন্তু আমি যদি এই জায়গাটা ডাইজেস্টিবিলিটি ট্রায়াল বলতাম তাহলে কিন্তু কখনো আমি বলতে পারবো না যে একটা ফিডের ইউটিলাইজেশন টোটালটা এতটুকু। কারণটা সম্পর্কে ধারণা আছে কি? বলতে পারবা? স্যার কিছু হিট লস হয়ে যায়। না, সেটা না, এটা হচ্ছে কি ডাইজেস্টিবিলিটি ট্রায়ালে আমরা ওই ফিডটা কতটুকু ডাইজেস্ট হচ্ছে সেটা দেখতে পাচ্ছি, কিন্তু ডাইজেস্টের পরে অ্যাবজর্পশন হবে, মেটাবলিজম হবে, সেখানে তো লসের ব্যাপার আছেই। সেখানে সে কতটুকু ইউজ করতে পারছে সেটা আলাদা জিনিস। আসলে আমি ডাইজেস্টিবিলিটি ট্রায়ালে শুধু তার ডাইজেশন রেটটা দেখতে পাবো, ডিগ্রেডেশন রেট দেখতে পাবো। কিন্তু ফিডিং ট্রায়াল যদি বলি, ফিডিং ট্রায়ালের মেইন উদ্দেশ্যটা হচ্ছে আমি যে ফিডটা তাকে দিলাম সেই ফিডের আউটকামটা কি, তার গ্রোথ না, তার গ্রোথটাই তো আমার আউটকাম। যে আমি তাকে 1 কেজি খাবার খাওয়ালাম একটা মুরগিকে, তার কতটুকু গ্রোথ হলো সেটাই কিন্তু আমার আউটকাম। আমার ফিডিং ট্রায়াল থেকে আমি দেখবো কি তার যে আউটকামটা সেটা কতটুকু হচ্ছে। তাহলে আমার আউটকামটা যদি ভালো হয় তাহলে ফিডের ইউটিলাইজেশনটা অবশ্যই ভালো হচ্ছে। এই জন্য ফিডিং ট্রায়ালের মাধ্যমে আমরা টোটালটা সম্পর্কে বলতে পারবো, কিন্তু ডাইজেস্টিবিলিটি ট্রায়ালের মাধ্যমে আমি একটা ফিডের সম্পর্কে টোটালি তার ইউটিলাইজেশন সম্পর্কে ধারণা দিতে পারবো না। তো এখন আমাদের এই ফার্মে ডাইজেস্টিবিলিটি ট্রায়াল, মেটাবলিজম ট্রায়াল এবং ফিডিং ট্রায়াল সবটাই দেওয়া সম্ভব। ডাইজেস্টিবিলিটি ট্রায়াল দেওয়ার জন্য আমাদের এখানে কয়েকভাবে ডাইজেস্টিবিলিটি ট্রায়াল করা হয়। একটা হচ্ছে একটা অ্যানিমেলকে তুমি মনে করো খাওয়াইলা, খাওয়ার পরে সে ফিসিসটা দেখে সে কতটুকু খালো, কতটুকু ফিসিস তার আসলো এবং খাবারের মধ্যে কতটুকু নিউট্রিয়েন্ট ছিল এবং ফিসিসে কতটুকু নিউট্রিয়েন্ট ছিল, তাহলে দুইটার মধ্যে যে ডিফারেন্সটা, মনে করো যে খাবার আমি দিলাম, খাবারে 15 গ্রাম প্রোটিন ছিল, ফিসিস যখন আসলো তখন সেখানে 3 গ্রাম প্রোটিন, তাহলে 3 গ্রাম প্রোটিন যদি ফিসিসে থাকে তাহলে 12 গ্রাম প্রোটিন অ্যানিমেলটার শরীরের কাজে লাগছে, অথবা 12 গ্রাম ডাইজেস্ট হয়েছে। তো এই যে 12 গ্রাম ডাইজেস্ট হলো, এখান থেকে অ্যাপারেন্ট ডাইজেস্টিবিলিটি, আমরা অরিজিনাল ডাইজেস্টিবিলিটি বলতে পারবো না, অ্যাপারেন্ট ডাইজেস্টিবিলিটি বলতে পারবো। আর একটা হচ্ছে, তোমরা কি হচ্ছে একটা অ্যানিমেলের পেটে ফুটা করা দেখছো? একটা অ্যানিমেলের পেটে, গরুর পেটে ফুটা করা আছে, দেখছো কি? না স্যার।
আচ্ছা, তো আসলে দেখবা এটাকে ক্যানুলেটেড অ্যানিমেল বলা হয়। এই ক্যানুলা তৈরি করার মূল উদ্দেশ্যটা হচ্ছে আমরা যে খাবারের ডাইজেস্টিবিলিটি দেখবো, যে পেটের ভিতরে রুমেনে কতটুকু ডাইজেস্ট হচ্ছে, সেই জন্য ফিডটা করে কি একটা নাইলন ব্যাগের ভিতরে ভরায় দিয়ে সেই এনিমেলের ওই ক্যানুলার ভিতর দিয়ে পেটের ভিতরে ঢুকায় দেওয়া। ফলে সেটা তোমার মনে করো যে 8 ঘন্টা বা 12 ঘন্টা তুমি রেখে দিলা, রাখার পরে আমি দেখবো যে সেখানে কতটুকু ডাইজেস্ট হচ্ছে, সেটা দিয়ে আমি ডাইজেস্ট দেখতে পারি। তারপরে বিভিন্ন মার্কার মেথড আছে, সে সবগুলো মেথড আমাদের ফার্মে করা সম্ভব। এটাই হলো একটা একটু দ্বারা অফিস থেকে ফোন আসছে একটু। হ্যাঁ বিলাল ভাই। হ্যাঁ হ্যাঁ, আসলাম, বলেন। হ্যাঁ হ্যাঁ, নেন পারভেজ নিয়ে আসেন, নিয়ে আসেন পারভেজকে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা সরি। আচ্ছা, তো এখন ডাইজেস্টিবিলিটি ট্রায়াল গুলো দেওয়ার সব রকম সুযোগ সুবিধা আমাদের ফার্মে আছে। এবং ফার্ম থেকে যদি আমরা একটা এনিমেল কোন একটা ফিড আমাদেরকে বাইরে থেকে দেওয়া হয়, আমরা কিন্তু বাইরের ফার্মার যারা আছে প্লাস বিভিন্ন রকম অর্গানাইজেশন যারা যারা হচ্ছে এনিমেল রেয়ার করে কমার্শিয়াল লেভেলে, তারা দেখা যায় তারা যে ফিডটা এনিমেলকে খাওয়ায় সেই ফিড গুলো আমাদের এখানে টেস্ট করার জন্য পাঠায় দেয়। আমরা তখন শুধুমাত্র তাদেরকে শুধু প্রক্সিমেট অ্যানালাইসিস যদি চাই তাহলে প্রক্সিমেট অ্যানালাইসিস করে দেই। আবার প্রক্সিমেট যদি বলে যে না টোটাল ফিডের নিউট্রিটিভ ভ্যালু, তাহলে কিন্তু আমরা সেই ফিডের নিউট্রিটিভ ভ্যালু সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আমরা ডাইজেস্টিভ ট্রায়াল, মেটাবলিজম ট্রায়াল, সব রকম ট্রায়াল করে তাদেরকে আমরা একটা রেজাল্ট দিতে পারি। কিন্তু কমার্শিয়াল ফিডের ক্ষেত্রে আমরা সেখানে কিছুটা ভার্সিটি থেকে যেটা নিয়ম করা আছে সেখানে তাদেরকে টাকা দিতে হবে। এই টাকাটা টোটালটাই ভার্সিটি নেয়। কিন্তু স্টুডেন্ট যদি হয়, এখন তোমাদের লেভেলে কেউ আমাদের এখান থেকে নিচ্ছে কিনা আমি জানি না, তবে অন্যান্য লেভেল বা বিভিন্ন লেভেল থেকেই তোমার হচ্ছে আমাদের ফার্ম থেকে অনেকেই ঘাস নিয়ে গেছে এবং তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমরা এটা দিয়ে থাকি। এবং তোমাদেরও যদি কখনো কারো প্রয়োজন হয়, কারো বাসায় বা তোমার কেউ তোমার অনেক উৎসাহী ব্যক্তি আছে যে ফার্ম করবে, তাদেরকে হেল্প করার জন্য হলো তোমরা এখান থেকে নিয়ে যেতে পারো, এই জিনিসটা তোমরা করতে পারো। এবং তোমরা অ্যাডভাইস দিলা, এতে তোমাদেরও একটা ভ্যালু বেড়ে গেল সেখানে, এটা তোমরা করতে পারো। আমরা এই জাতীয় জিনিসগুলো করার জন্য এই ফার্মটা আমাদের এস্টাবলিশ করা। আমাদের এই ফার্মটা কিন্তু কোনো রকম ইকোনমিক বেনিফিট দেয় না। ভার্সিটিকে শুধুমাত্র আমরা যে গোবরটা হয় সেই গোবরটা বিক্রির টাকা আমরা দেই। আর এরপরে প্রজেক্ট থেকে যে তোমার যে বার্ড বা এনিমেল গুলো কেনা হয় সেগুলো স্লটার করার পরে যে টাকাটা থাকে সেই টাকাটা ভার্সিটি পায়, এছাড়া আর কোনো টাকা পায় না। কিন্তু আমাদের কিন্তু আদার্স যে ফার্ম আছে, আমরা যদি ডেইরি ফার্মের কথা চিন্তা করি, ডেইরি ফার্ম থেকে কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট টাকা ভার্সিটি পায়। তারপরে হচ্ছে তোমার আর একটা হচ্ছে কিনা বলে এটার নাম, পোল্ট্রি ফার্ম থেকেও তারা পায়। কিন্তু আমাদের যে ফার্ম, শিপ গোট ফার্ম, এনিম্যাল সায়েন্সের, এগুলো কিন্তু কোনো ইকোনমিক বেনিফিট বলতে আমাদের অ্যানালাইসিস করে দেওয়ার পরে যে রেজাল্ট থেকে যে টাকাটা সেটা তার ভার্সিটি পায়। এখন তোমাদের কাছে ক্লিয়ার কি জিনিসগুলো? দেখো এখন ফার্ম সম্পর্কে ধারণা হয়ে গেছে কি, ফার্মে কিন্তু এই জাতীয় কোশ্চেনগুলো তোমাদের ভাইবে ধরবে এবং খন্দকার স্যারও আসবে, সিনিয়র স্যার আসবে, তারা ধরবে। তো তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো, না হলে আজকে ক্লাসটা শেষ করবো, আর 2টা ক্লাসে বাকিটা শেষ করে দেবো। তোমরা বুঝতে পারছো কিনা নাকি এলোমেলো হয়ে গেছে পড়ানো? জি স্যার, একটু এলোমেলো হয়ে গেছে। এলোমেলো বলতে কোন জায়গাটা তাহলে ক্লিয়ার করে দেই। স্যার শেডের এখানে 4টা শেড বলার পর স্যার র‍্যাবিট শেড, এটা মনে হচ্ছে যে এটা 5 নাম্বার এরকম। আমি 5 নাম্বার বলিনি, টোটালটা যদি একবার সামারাইজ করতেন আমি টোটাল যেটা শেড হচ্ছে 4টা। একদম লাস্টে যে 2টা শেড সেটা হচ্ছে লার্জ অ্যানিমেল শেড। আমরা মনে করো গেট দিয়ে ঢোকার পরে একদম শেষ জায়গাটা যে জায়গাটা বড়ই গাছটা আছে, সেটা 2 পাশে যে 2টা শেড সেটা হচ্ছে লার্জ অ্যানিমেল শেড। আর একটা শেড হচ্ছে পশ্চিম পাশে, সেই পশ্চিম পাশের শেডটা হচ্ছে স্মল অ্যানিমেল শেড। এবং সেই জায়গাটায় আমাদের যে খাবারগুলো তৈরি করি, এই শেডের একটা অংশে সেই তোমার খাবারগুলো তৈরির যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে, গ্রাইন্ডার, মিক্সার, সেই মিক্সার গুলো এই এনিমেল শেডেরই এক অংশে আছে। এবং তার পাশে হচ্ছে, এটা আমি শেড কিন্তু না, তুমি 5 নাম্বার বলতেছো, শেড না, এটার পাশে হচ্ছে আমাদের ফিড মিল। আর আমি বলছি আরেকটা হচ্ছে পূর্ব পাশে, যেটা বললাম মেয়েদের হলের ওখানে, ওইটা হচ্ছে পোল্ট্রি শেড।
এখানে আমি উল্লেখ করছি যে আগের খাতা যদি তুমি দেখো তাহলে এটাকে বলা হয় র্যাবিট শেড। আসলে এটা র্যাবিট শেড না, এটা হচ্ছে পোল্ট্রি শেড, এটা বলছি। তাহলে এখন কি 4টা শেড ক্লিয়ার? জি স্যার। আর কোন জায়গায় কনফিউশন? বলো, আর কোন জায়গায় কনফিউশন বলো। তোমরা যদি কোশ্চেন না করো তাহলে তো আমি তো বুঝতে পারবো না। তোমাদের উচিত ছিল যখন, হ্যাঁ বলো। সামারি করে দিলে ভালো হয়। আচ্ছা, আমাদের ফার্মটা হচ্ছে টোটাল ফার্ম যেটা আছে স্যার এরিয়া 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 হচ্ছে তোমার টোটাল হচ্ছে 2.6 একর হচ্ছে ফডার কাল্টিভেশনের জন্য, আর অফিস কম্পাউন্ডের জন্য 1.15 একর। ফডার কাল্টিভেশনের জন্য 2.6 একর আর 1.15 একর হচ্ছে অফিস কম্পাউন্ডের জন্য। এই টোটাল হচ্ছে আমাদের হচ্ছে এরিয়া। এখানে 2টা হচ্ছে সিজনাল ফডারের জন্য আছে, সেই 2টা সিজনাল যে 2টা ফডার কাল্টিভেশনের জন্য যে প্লট 2টা আছে সেই 2টা হচ্ছে অফিস কম্পাউন্ডের পিছনে যেটা 2টা প্লট আছে তোমরা যেখানে মেইজ কাল্টিভেশন করছো সেটা, এবং এইখানে সিজনাল ফডার কাল্টিভেশন প্লট যদি বলে এই দুটাই বলবা। আবার আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টের রিসার্চের জন্য প্লট যদি বলো তাহলেও এই 2টা প্লটই বলবা। এই 2টা প্লটেই তোমার পোস্ট গ্রাজুয়েট আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টের রিসার্চের জন্য ইউজ হয়, এবং তোমার আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টের জন্য সিজনাল ফডার তারা যে কাল্টিভেট করে সেটার জন্য ইউজ করা হয়। ক্লিয়ার? এটা আমাদের 2টা জার্মপ্লাজম আছে, এটা হচ্ছে ফডার জার্মপ্লাজম আর এটা হচ্ছে মেডিসিনাল হার্ব জার্মপ্লাজম। এই 2টা জার্মপ্লাজম তোমরা দেখছো, এবং তাছাড়া বাকি যে জায়গাগুলো আছে সেগুলো সম্পূর্ণ জায়গাটাতেই পেরিনিয়াল ফডার কাল্টিভেশন করা হয়। ঠিক আছে, পেরিনিয়াল ফডার কাল্টিভেশন করা হয়। আর কোন জায়গায় কোশ্চেন? বলো, আর কারো কোনো কোশ্চেন বলো। কি আর কারো কোনো কোশ্চেন নাই? স্যার আমাদের কি প্র্যাকটিক্যাল নোটবুক তৈরি করতে হবে? না, এটা তোমার হচ্ছে স্যাররা যেটা বলবে সেটা, এটা আমার ধারণা নাই, যদি করতে হয় তখন আর কি। তো এখন আমি হচ্ছে তোমাদেরকে যে ফডার তোমরা যেহেতু কাল্টিভেট করছো সেই ফডার কাল্টিভেশনের যে তোমার ডাটাগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে ইমেইলে দিয়ে দেবো লাস্ট ক্লাসের দিন। ডাটা পেয়ে যদি লাগে ওই ডাটা ভাইভাতে অবশ্যই লাগবে, এবং খাতা যদি তৈরি করার লাগে তখন সেটা লিখতে হবে। তাছাড়া শুধুমাত্র ফডার হয়েছিল। হ্যাঁ, ফডার হয়েছিল এবং ফডার দিয়ে অনেকটাই হয়েছিল। এবং ওই সময় তোমার যখন আমাদের লেবার নাই, বাইরে থেকে লেবার হায়ার করে এনে আমাদের ঘাস কাটতে হয়েছে, কারণ তখন লকডাউন, এবং লকডাউনের সময় তোমার এমার্জেন্সি ডিউটি ছাড়া কেউই আসতো না। সকালে শুধু একজন, রাত 3জন শুধু ডিউটি করতো। এই জন্য বাইরে থেকে লোক এনে আমাদেরকে ওটা কাটতে হয়েছে, যেটা তোমাদের কাটার কথা ছিল। সেটা ছবিও আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো। আচ্ছা, আর কোনো জায়গায় কোনো কনফিউশন আছে কিনা? তোমরা যেহেতু বললা যে একটু এলোমেলো হয়ে গেছে, তাহলে আমি সেটা ক্লিয়ার করে দিতাম। স্যার আপনি বললেন যে আমার ফার্মে হচ্ছে অ্যানিমেল গুলোকে হ্যান্ড মিক্স ফিড খাওয়ানো হয়। এখন আমাদের ফার্ম ছাড়া অন্য যত ফার্ম আছে সব জায়গায় তো এরকম হ্যান্ড মিক্স সবসময় তৈরি করা পসিবল হয় না, প্লাস হচ্ছে আমাদের অনেক কমার্শিয়াল ফিড মিল আছে। তো সেক্ষেত্রে কি করতে হবে তাহলে তাদের আচ্ছা, ক্ষেত্রে? এই জায়গাটা তুমি যেটা বললে যে সব সম্ভব হয় না, এটা কিন্তু একটা ভুল কথা। এটা হচ্ছে কি, তুমি দেখবা যে তোমার এরিয়াতে কিছু হচ্ছে মিল আছে, তারা কোনো কমার্শিয়াল ফিড তৈরি করে না। তাদের কাছে মিল আছে, মিলটাতে তারা, তুমি যদি কোনো খাবার নিয়ে যাও, তুমি মনে করো যে তোমার ফার্মাসি তুমি 2 টন খাবার বানাবা, তো তুমি করবা কি 2 টন খাবারের ইনগ্রেডিয়েন্ট তুমি নিয়ে যাবা, অথবা ওই যে মিল মালিক আছে সে প্রোভাইড করবে এবং সে ভাঙ্গাই দিবে। তুমি কিন্তু টাকা দিচ্ছ তাকে কিসের? ওই ইনগ্রেডিয়েন্ট গুলোর দাম, এবং তোমার 1 টাকা বা 1.5 টাকা করে প্রতি কেজিতে। ওই যে ফিডটা তৈরি করার জন্য তো বিভিন্ন ইনগ্রেডিয়েন্ট ভাঙতে হয়েছে, তার প্রসেসিং যে কস্টটা সেটা 1 টাকা অথবা 2 টাকা, এর মাঝামাঝি একটা অ্যামাউন্ট প্রতি কেজিতে তাকে দিতে হবে, দিলে তুমি খাবারটা তৈরি করে আনতে। তাহলে এই খাবারে বাইরের কিন্তু কোনো ইনগ্রেডিয়েন্ট ইউজ হচ্ছে না, তুমি যেটা যেটা ইউজ করতে চাচ্ছ সেই জিনিসটা সে তৈরি করবে। এখন হ্যান্ডমিক্স ফিডের একটা সমস্যা আছে, যদি আমাদের ফার্মের ক্ষেত্রে বলি সেখানেও বলি, আমাদের কিন্তু পিলেট মেশিন আছে, সেই পিলেট মেশিনটা শুধুমাত্র রুমিনেন্ট বা লার্জ অ্যানিমেলের জন্য ডাই আছে।
বড় পিলেট তৈরি করতে পারে, কিন্তু মুরগির জন্য পিলেট তৈরি করতে পারে না। তো এখন আর যদি যখন তুমি লুজ ফিড নন রুমিনেন্ট বা পোল্ট্রিকে দিবা, লেয়ারকে কিন্তু তুমি কখনো কি লেয়ারকে কি খাওয়ায় ধারণা আছে কারণ? লেয়ারকে কিন্তু সবসময় দেখবা যে ক্রাম্বল অথবা একদম ম্যাশ ফিড খাওয়ায়, কিন্তু ব্রয়লারকে দেয়া হয় প্রথমে ক্রাম্বল, তারপরে হচ্ছে পিলেট। পিলেটটা দেওয়া হয় কেন? যে পিলেট তোমার ব্রয়লারকে তুমি যত বেশি খাওয়াবা তত তার গ্রোথ হবে। এখন একটা তোমার হচ্ছে মনে করো যে একটা পিলেটের দানা যদি ভেঙে দাও, সেটা সে যে কয়বারে পিক করবে, আর সে যদি একবারে কোন একটা ইনগ্রেডিয়েন্ট মানে কম্প্যাক্ট অবস্থায় পিলেটটাকে তোমার ইনটেক করতে পারে, তাহলে কিন্তু সেখানে নিউট্রিয়েন্টটা বেশি পরিমাণে সে পাবে এবং নিউট্রিয়েন্ট লস কম হবে। এবং তোমার মনে করো যে একটা লুজ খাবার যখন অ্যানিমেল ব্রয়লারকে দিবা, সে কিন্তু পা দিয়ে ছড়ায় ছড়ায় খাবার ফালাই দিবে, কিন্তু পিলেট করলে কিন্তু সে সে ফালাই দেওয়ার সুযোগ সে পায় না। এবং আবার দেখা যায় কি যে গুঁড়া খাবার দিলে সে মেইজের গুঁড়াটা আগে বেশি খাবে, মেইজের হচ্ছে যে বড় দানাগুলো সেগুলো খাবে, তারপরে গুঁড়া জিনিসগুলো সে খেতে চাবে না। কারণ আমাদের ক্ষেত্রে হয় কি, আমরা দেখবো যে গুঁড়া জিনিস সহজে খাই না, একটু পানি দিয়ে দিয়ে তারপরে গুঁড়া জিনিসটা খায়। তো ওদের ক্ষেত্রে ওই কারণ হচ্ছে কি, তাদের নাকে বা নেজাল যে ক্যাভিটিটা আছে, সেই ক্যাভিটিতে ওই তখন সে ফিডটা কনজিউম করতে থাকে, তখন নেজাল ক্যাভিটিতে তোমার দেখা যায় বিভিন্ন ইনফ্লামেশন দেখা দেয়, ফলে সে আর ফিডটা কনজিউম করতে চায় না, সেই জন্য পিলেট খাবার দেওয়া হয়। তো এখন আমাদের হ্যান্ড মিক্স ফিডে পিলেট যদি তৈরি করতে না পারো, তাহলে প্রোডাকশন কস্টটা বাড়ে, প্রোডাকশন লস বাড়ে। তো এখন তুমি যদি কোনোভাবে তোমার এরিয়াতে যারা কমার্শিয়াল ফিড খাওয়াবে না, নিজের বানানো খাবার খাওয়াবে, সে কিন্তু এই জাতীয় মিলগুলো থেকে খাবার বানায় নিয়ে আসতে পারবে এবং সেফ প্রোডাক্ট তৈরি করতে পারবে। এখন এই জায়গায় আরেকটা সমস্যা কি, তুমি মনে করো সেফ তৈরি করলা, সেফ তৈরি করতে গেলে কিন্তু তোমার হচ্ছে খরচ যদি চিন্তা করি, খরচ খাবারের খরচটা বাড়ে। তো ওই সেফ জিনিস তৈরি করবা যখন, তখন খাবার তুমি বেশি দামে যে বিক্রি করতে চাবা, সে বেশি দামে কিন্তু মানুষ কিনতে চাবে না। তুমি গ্রামে যদি যাও, একটা সেফ জিনিস তৈরি করলে গ্রামে খাবে না, কিন্তু ওই জিনিসটা যদি শহরে আনো, তাহলে তোমার খাবে, সে অবশ্যই শহরের লোক খাবে যদি জেনে থাকে মানুষজন। তাহলে তোমাকে ব্যবসা যখন করতে যাবা, ব্যবসা করতে গেলে মার্কেটটা তোমার কই আছে, সেই হিসেবে তোমার প্রোডাক্ট তৈরি করতে হবে। এখন ক্লিয়ার কি কথাটা? জি স্যার। আর কারো কোনো কোশ্চেন বলো? স্যার অনেকে তো টিএমআর মেশিন দিয়েও করে। টিএমআর মেশিন দিয়ে টোটাল মিক্সেশন? জি স্যার। হ্যাঁ, টিএমআর মেশিন, হ্যাঁ, তাদের যদি পিলেট তৈরি করার মতো সুযোগ থাকে তাহলে তো সমস্যা নাই, ওইটাই তো একই মেশিনই তো ওটা। ওই টিএমআর যেটা বলতেছো, সেখানে তো গ্রাইন্ডার থাকে, গ্রাইন্ডারের পরে মিক্সার থাকে, পিলেট মেশিন থাকে, তাই না? এটা করলে তো সমস্যা নাই তোমার। টিএমআর আসলে টিএমআর ইউজ করে টোটাল মিক্সড রেশন, যেটা এটা রুমিনেন্ট অ্যানিমেলের ক্ষেত্রে এই টার্মটা ইউজ করা হয়, বুঝতে পারছো? বলো আর কারো কোনো কোশ্চেন? আমি কিন্তু শেষ করে দেবো। স্যার ফডারদের মধ্যে সবচেয়ে বেস্ট ফডার কোনটা স্যার? আসলে কি তুমি বেস্ট কি কখনো বলতে পারবা? তুমি যদি এখন বলো যে একটা ক্লাসে বেস্ট স্টুডেন্ট কোনটা, বেস্ট মানুষ কোনটা, বা বেস্ট স্টুডেন্ট বেস্ট কে, এটা বলতে পারবা? যে বললাম যে তোমাদের মধ্যে বেস্ট কে, একজন হয়তো বেস্ট হচ্ছে ভালো স্টুডেন্ট হিসেবে, একজন ভালো মানুষ, সে ভালো স্টুডেন্ট যে সে ভালো মানুষ নাও হতে পারে, আরেকজন সে বেস্ট হচ্ছে, আবার আরেকজনের দেখা যাচ্ছে লেখা খুব ভালো, বা সে হচ্ছে তোমার কালচারাল মাইন্ডেড, এবং সে অনেক কালচারাল মাইন্ডেড হলেও সে সেই সাইডটাতে অনেক ভালো। তো এই জন্য তুমি বেস্ট কখনোই বলতে পারবে না কোনো একটা। তোমাকে বেস্ট বলতে গেলে অবশ্যই বলতে হবে যে আমি খাবার কোয়ালিটিটা আমার দেখতে হবে যে আমি কোন অ্যানিমেলকে খাওয়াচ্ছি। এখন রুমিনেন্ট অ্যানিমেলের যদি খাওয়াই, সেটা কোন জাতীয় গ্রাস, এখন মনে করো প্রোটিন বেশি থাকে এতে, বা সাইলেজে প্রোটিন ভালো থাকে। তো সাইলেজ আমি একটা অ্যানিমেলকে খালি সাইলেজে দিচ্ছি, তাহলে কি অ্যানিমেলের জন্য ওই সাইলেজটা বা হেটা কি খুব ভালো কোয়ালিটির হবে? আমার কথাটা ক্লিয়ার হচ্ছে কিনা দেখো। যে মনে করো যে আমি প্রোটিন বেশি পাচ্ছি হে অথবা সাইলেজ, তা আমি মনে করো অ্যানিমেলকে খালি হে আর সাইলেজে খাওয়াচ্ছি, কিন্তু এখানে দেখা যাবে কি অ্যানিমেলটা ফিডটা কনজিউম করতে পারতেছে কি, কিন্তু সেটাকে সে ইউটিলাইজ করতে পারছে না। তাকে ইউটিলাইজ করার জন্য হয়তো বা কাঁচা ঘাস অথবা শুকনা খড় অবশ্যই দিতে হচ্ছে। তাহলে এককভাবে কোনোটাই বেস্ট না, কম্বিনেশনে আসতে হবে। আমাকে কম্বিনেশনে এসে সেটাকে আমার দেখতে হবে যে আসলে কোনটা সেখানে বেস্ট। ঠিক আছে? তোমার কোশ্চেনের অ্যান্সার কি এরকমই ছিল? জি স্যার, এরকমই ছিল স্যার।
নাকি এমনি বললা? স্যার প্রোটিন নিউট্রিয়েন্ট পার্সেন্টেজ বেশি স্যার কোনগুলো, আলফা আলফা এগুলোতে স্যার? হ্যাঁ, আলফা আলফা আমাদের এখানে হয় না, আচ্ছা বুঝছো? স্যার, জি স্যার। আলফা আলফাটা আমাদের এখানে হয় না, এটাতে প্রোটিন পার্সেন্ট বেশি থাকে। তুমি যে কোনো লিগুমিনাস প্ল্যান্টে তুমি প্রোটিন পার্সেন্ট বেশি পাবা, বুঝতে পারছো? লিগুমিনাস প্ল্যান্ট এবং লিগুমিন, আমি কিন্তু আরেকটা ওয়ার্ড ইউজ করছি, সাইলেজ। সাইলেজে প্রোটিন বেশি থাকবে কেন? তোমরা একটু হচ্ছে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও কথা বলার মাঝে। আচ্ছা, আরেকটা সাইলেজের কথা বললাম, সে সাইলেজে তোমার হচ্ছে প্রোটিন বেশি থাকবে কেন? বলো, কারো ধারণা আছে সাইলেজে প্রোটিন বাড়ে কেন? সাইলেজে মাইক্রোবিয়াল পপুলেশন দিয়ে ফার্মেন্টেশন করা হয়। যখন ফার্মেন্টেশন করা হয়, সেই ফার্মেন্টেশনের সময় তোমার ওখানে মাইক্রোবস থাকে না, সেই মাইক্রোবস গুলো যখন ফার্মেন্টেশন হয়ে যায়, তখন কিন্তু মাইক্রোবস গুলো সেখানেই মারা যাওয়ার পরে সেখানেই থাকে। মাইক্রোবস এর ভিতরে কি প্রোটিন দিয়ে গঠিত না? যেহেতু প্রোটিন দিয়ে গঠিত, তখন কিন্তু ওই ফিডটাকে তুমি যখন অ্যানালাইসিস করবা, তখন কিন্তু আলটিমেটলি প্রোটিন সেখানে বেশি দেখাবে। আসলে মাইক্রোবিয়াল প্রোটিন সেখানে বাড়ে, অন্য কোনো প্রোটিন বাড়ে না। এখন তুমি বলবা শুধু কি প্রোটিনই বাড়ে? প্রোটিন বাড়ে ঠিকই, কিন্তু ওই ফিডের তোমার যদি সলুবল এনার্জি, সলুবল নিউট্রিয়েন্টের কথা বলি, সলুবল নিউট্রিয়েন্ট আবার কমে যায়। আসলে এই যে আমি এখন যেটা তোমরা তোমরা যে জাতীয় কোশ্চেন গুলো করতেছো না, এই জাতীয় কোশ্চেনের আনসার গুলো অনেক মানে একটা বড় বড় আনসার হওয়ার কথা এবং বিভিন্ন কোর্সের আন্ডারে। এই জন্য তোমাদের কাছে সবসময় এলোমেলো লাগবে। আমি যে কথাগুলো বলছি শুধুমাত্র তোমাদেরকে সবগুলো সম্পর্কে একটা ধারণা দিচ্ছি। এই ধারণাগুলোতে এবং শেষ হবে যে 324142 এর মধ্যে তোমরা বাকিগুলো পেয়ে যাবে। আর তোমাদের তো রুমিনেন্ট নিউট্রিশন এগুলো ধারণা হওয়ার কথা, তাই না? দেখো, আর কারো কোনো কোশ্চেন থাকলে করো, না হলে তোমরা যদি অ্যাটেন্ডেন্স দিয়ে দাও তাহলে লিভ করতে পারো। বলো, আর কারো কোনো কোশ্চেন বলো। আর ক্লাসের কি সমস্যাটা সেটা বলো। তোমরা বললা যে এলোমেলো এলোমেলো, এখন কি এলোমেলো আছে? আর আনসার দাও কেউ। এখন কি এলোমেলো আছে? না স্যার। না, এখন আসল সত্যটা বললা কিনা এটা তো সমস্যা। 112 জন অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছে তোমাদের। স্যার, হ্যাঁ বলো। স্যার জার্ম প্লাজম গুলো কি ফার্মে ঢুকতে যে হাতের ডান দিকে হাতের ওগুলো? ডান সাইডে একটা আছে, ওটা হচ্ছে ফডার জার্মপ্লাজম। তারপরে তুমি দেখবা যে ওই যে পোল্ট্রি শিটের কথা বললাম না, পোল্ট্রি শিটের পরে একটা আবার আছে, ওখানে দেখবা যে অ্যালোভেরার চারা আছে, নিমের চারা আছে, তারপর লেমন গ্রাস আছে। এগুলো এটা হচ্ছে মেডিসিনাল হার্ব জার্মপ্লাজম, বুঝতে পারছো? জি স্যার। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, তাহলে আমি ক্লাস শেষ করে দিচ্ছি। নেক্সট কবে ক্লাস আছে তোমাদের? স্যার বুধবার। বুধবার না? বুধবার কয়টায়? 10টা 30। তাহলে আমি তোমাদেরকে